এবার ডিজিটাল জার্নালিজম আমি নিজে আউট অ্যান্ড আউট ইলেকট্রনিক মিডিয়া, কিন্তু ডিজিটাল জার্নালিজম নিয়ে যখন আমরা কথা বলছি, যেই সময় দাঁড়িয়ে কথা বলছি, সেই সময় এই ডিজিটাল জার্নালিজমটাই ভবিষ্যৎ, বা যদি আমি বলি এই ডিজিটাল জার্নালিজমটা এখন বর্তমান। আমরা ইলেকট্রনিক মিডিয়ায় যারা কর্মরত তারা প্রত্যেক মুহূর্তে ডিজিটাল মিডিয়া কী করে গ্রো করছে, ডিজিটাল জার্নালিজম কী করে গ্রো করছে, সেটা আজ নয়, মানে আমি আজ থেকে 10 বছর আগে থেকেই বলছি, তখন থেকে ডিজিটাল জার্নালিজমের ইনফিলট্রেশনটা হতে শুরু করেছে। ভবিষ্যৎটা ডিজিটাল জার্নালিজম। এবার এই ডিজিটাল জার্নালিজম কি, প্রত্যেকের কাছে একটা নোট আছে। এই ডিজিটাল জার্নালিজমের আমি এখানে সবার আগে একটু নামগুলো জেনে নিই, পেছন থেকে শুরু করি। আপনার নাম? শুনতে পাচ্ছি। গার্জিয়ান। আচ্ছা, গার্জিয়ান। আচ্ছা, কারা এখানে গার্জিয়ান রয়েছে? আপনি একাই রয়েছেন। আচ্ছা, আপনি? মনীষ উপাধ্যায়। মনীষ উপাধ্যায়। বাংলা বুঝতে অসুবিধা নেই? কমফোর্টেবল? ওকে। অর্পিতা রায়। হ্যাঁ, অর্পিতা রায়। অর্পিতা। আচ্ছা, তারপর? আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, আনিসুর রহমান। আচ্ছা, সনদ সরকার। সনদ সরকার। বেশ, আপনার নাম? সৃজিতা দাস। সৃজিতা। পার্থসারথী কুণ্ডু। সম্পত্তি ঘোষ। বাহ, আচ্ছা, জার্নালিজমের স্টুডেন্ট কি এখানে সবাই? না, জার্নালিজমের স্টুডেন্ট। আচ্ছা, আপনি নাম বললেন? নাম হ্যাঁ, দেবজ্যোতি চ্যাটার্জি। মাস কমিউনিকেশন ম্যানেজার। আচ্ছা, বেশ। নিয়মনা কাইন। আচ্ছা, আপনি? সুমন শেঠ। আপনি? আমি শুক্লা গাঙ্গুলি। আচ্ছা, তৃষা হাজরা। সৌরভ অফিসার। আচ্ছা, এবার যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে কজন মাস কমিউনিকেশনের ব্যাকগ্রাউন্ড? 1 2 3 4 5 6 7। অনেকেই মাস কমিউনিকেশনের ব্যাকগ্রাউন্ড। বাহ, খুব ভালো। কেউ ডিজিটাল সাংবাদিকতা করে, নিজের ইউটিউব চ্যানেল আছে, এরকম কেউ আছে? সবাই? বাহ, ওখানে না 3 জন, এখানে। আচ্ছা, মানে আপনাদের যাদের মানে আপনারা যারা হাত তুলেন তাদের কি ইউটিউব চ্যানেল রয়েছে? সেটা কি খবর সংক্রান্ত? খবর সংক্রান্ত। আচ্ছা, এবারে খবর সংক্রান্ত ইউটিউব চ্যানেল আমার তাহলে আরো কথা বলতে সুবিধা হবে। এবার আপনারা নোটটায় ফোকাস করুন। প্রথম যে পার্টটা রয়েছে ডিজিটাল জার্নালিজম, আমি একজন একজন করে পড়তে বলবো, তোমার থেকে শুরু করি। প্রথম সংজ্ঞাটা, সংজ্ঞাটা এই যে নোটসের যেটা সংজ্ঞাটা আছে পড়ুন, পড়ুন। ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা এমনভাবে একটি অসাধারণ সাংবাদিকতা যা ইন্টারনেট না 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 না, হচ্ছে না। ঠিক করে জোরে জোরে বলুন। বলুন। ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা হলো এমন একটি ধরনের সাংবাদিকতা যা ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা সংবাদ সংগ্রহ পরিবেশনা ও প্রচার সংবাদ। এই মূলত অনলাইন প্ল্যাটফর্ম কার্যকর হয় যেমন নিউজ পোর্টাল ও সোশ্যাল সাইট, ব্লগ, ইউটিউবার ইত্যাদি। ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা হলো এমন এক ধরনের সাংবাদিকতা যা ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ, তা পরিবেশন এবং তা প্রচার করে। এটি মূলত অনলাইন প্ল্যাটফর্মে কার্যকর হয়, যেমন নিউজ ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইউটিউব ইত্যাদি। আমি যেভাবে পড়লাম সেভাবে পড়াটা শুধু ইলেকট্রনিক মিডিয়া নয়, ডিজিটাল মিডিয়াতেও পড়লাম। কথাটা আমি ভুল বলছি, আমি নেহাত পড়লাম এটা, কিন্তু আমি যেভাবে কথা বলছি, ডিজিটাল মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমার কথা আমার দর্শকের, আমার ভিউয়ারের কানে ঢোকা, বা আমার ভিউয়ার যাতে আমার কথা একদম শব্দগুলো একদম বুঝতে পারে গোটা। এমন নয় যে আমি রিডিং করে দিই, এমন নয় যে আমি যে কথাগুলো বললাম সেগুলো ভীষণ দুর্বোধ্য, এমন নয় যে আমি খুব ভারী ভারী কিছু শব্দ প্রয়োগ করে এমন একটা বিষয় তুলে ধরলাম যেটা মানে ডিজিটাল মিডিয়ায় আমি একটা খবর করলাম বা আমি একটা রিপোর্ট করলাম, সেটা হয়তো শোনার
মতোই না, সেটা হয়তো দেখার মতোই না, লোকে স্কিপ করে চলে যায়। সুতরাং সেটা আমার ব্যর্থতা। এই ডিজিটাল সাংবাদিকতা মূলত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম নির্ভর। এবার এই অনলাইন প্ল্যাটফর্মে সব থেকে যেটা ভয়ঙ্কর দিক সেটা হচ্ছে কোনটা সঠিক কোনটা ভুল এটা আমরা কেউ বিচার করতে পারি না। আমরা বিচার করতে পারি না বলে এই ডিজিটাল মাধ্যমে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে ফেক নিউজ, যেটা এখন ভীষণ করে মানে প্রত্যেক 100টা নিউজের মধ্যে ধরে নিলাম আমি 80টা হয়তো ঠিক, 20টা তার মধ্যে ভুল, মানে ভুল মানে ফেক। এবং বর্তমান যুগে আরো যেটা খারাপ দিক, মানে আমরা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ সকলেই পড়েছিলাম, সেটা নিয়ে আমরা রচনা লিখতাম স্কুল লাইফে। বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ এই জায়গাটা আরো বেশি করে খাটে এখন ডিজিটাল মিডিয়ায়। কেন? কারণ এআই এর ব্যবহার। এই এআই এর ব্যবহার করে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি একটি ছেলে যে এআই এর ব্যবহার করে করোনেশন ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে তৈরি একটি ব্রিজ, সেটা সম্পর্কে কারো ধারণা আছে কি হয়েছিল? সাম্প্রতিক অতীতে মাসখানেকও হয় একজন করোনেশন ব্রিজ ধ্বংস হয়ে যাচ্ছে, করোনেশন ব্রিজ ভেঙে যাচ্ছে। করোনেশন ব্রিজ ভেঙে যাওয়া মানে NH3 জাতীয় সড়ক, সেটার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সিকিম এবং এই রাজ্যের পুরো যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কিন্তু এআই এটা এত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, কেউ যদি ঠিক ভুলের জ্ঞান না করতে পারে সে মনে করবে যে হ্যাঁ ওটা সত্যিই ভেঙে পড়ছে, এবং এটা দ্রুত ছড়িয়ে পড়েছে। দ্রুত ছড়িয়ে পড়ার পর মানুষের মধ্যে আতঙ্ক, মানুষের মধ্যে বা তখন ব্যাপারটা এটা তৈরি হলো যে কারোর হয়তো ট্রিপ রয়েছে কালিম্পংয়ে, তারা সেটা ক্যান্সেল করছে, ট্রেনের টিকিট ক্যান্সেল হচ্ছে। একটা ছোট্ট 32 সেকেন্ডের ভিডিও, সেটার ব্যাপকতা এতটা যে মানুষ ট্রিপ ক্যান্সেল করছে, মানুষ ট্রেনের টিকিট ক্যান্সেল করছে, এবং মানে তাড়াতাড়ি এই খবরটা ছড়িয়ে পড়াতে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য যে আমাদের রুজি রুটি, আমাদের জীবন জীবিকা কিভাবে চলবে। এটা হচ্ছে এআই এর ব্যবহার। এআই এর ব্যবহারের ফলে এটা হচ্ছে। গত পরশু একটা খবর, বারাসাতের একটি স্কুলে ভূগোলের শিক্ষক, তিনি বাঘ নিয়ে পরীক্ষায় তিনি কিছু পড়ানোর জন্য, বোঝানোর জন্য বাঘ নিয়ে সেই স্কুল চত্বরে এমন একটি এআই ভিডিও তৈরি করেন যেখানে দেখা যাচ্ছে স্কুলের উঠোনে 3টে বাঘ ঘোরাফেরা করছে, এবং এটা দেখে কারোর বোঝার সাধ্য নেই যে না সত্যি ওই স্কুলে বাঘ নেই, ওটা এআই ভিডিও। এটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার ড্রব্যাক। আমি বলবো এটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার এমন একটা জায়গা যেখানে আমাদের সবসময় সতর্ক থাকতে। এবার আমি পরপর পয়েন্টগুলো আসি, সেই ধরে আলোচনাটা করলে আমার মনে হয় আরো ভালো। আমি পড়ছি, তাহলে শুনতে সুবিধা হবে সব। ডিজিটাল মিডিয়ার প্রথম শর্ত তাৎক্ষণিকতা। তাৎক্ষণিকতা মানে আমি এক্ষুনি যদি এই যেরকম আমি ভিডিওগুলোর কথা বললাম, আমি যদি এক্ষুনি বলি যে আজকে আমরা ডানকুনিতে যখন সবাই বসে আছি, তখন যদি এখন মাদাগাস্কারে আগুন লাগে, একটা বড় বিস্ফোরণ হয়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়, জাপানে ভূমিকম্প হয়, রাশিয়ায় কোনো আগ্নেয়গিরি জেগে ওঠে, তাহলে আমি এক্ষুনি এখানে বসে সেই খবরটা দেখতে পাবো। আমার তার জন্য টিভি সুইচ অন করার প্রয়োজন পড়ছে না, আমার তার জন্য খবরের কাগজ দেখার প্রয়োজন পড়ছে না ঠিক এই কারণেই, কারণ ডিজিটাল মিডিয়ার তাৎক্ষণিকতা এটা খুব এরকম করে আমাদের সকলের কাছে পৌঁছে যায়। এবার এইটাই বারবার বলছি, আমি যখনই এই কথাটা বলবো পৌঁছে যাওয়া, পথ প্রশস্ত হওয়া, খবরের কাছে আমরা খুব দ্রুত পৌঁছতে পারছি, সেরকমই আমরা ভুল খবরের কাছেও খুব দ্রুত পৌঁছে যাচ্ছি। এবার এই তাৎক্ষণিকতা কিরকম? খবর দ্রুত প্রকাশ করা যায়, রিয়েল টাইমে আপডেট পাওয়া সম্ভব। রিয়েল টাইম আপডেট মানে এক্ষুনি, এখন ঘড়িতে বাজে 12:37 যদি কোনো ঘটনা ঘটে, সেটা ঠিক জানা যাবে। হয়তো আমার কাছে আসতে মিনিট 2-1 কি দিলে আমি খবরটা পেয়ে যাবো। আমি 2 দিন অনেক বেশি বলি, 12:37 মানে আমি 12:37 হয়তো খবরটা পাবো, অর্থাৎ রিয়েল টাইম আপডেট। যেটা টেলিভিশনের ক্ষেত্রে হয় যে একটা কোনো ঘটনা ঘটলো, সেই ইনফরমেশন এলো, সেই ইনফরমেশন আসার পর তার ছবিটা কাটানো হলো, তার ব্রেকিং লেখা হলো, তারপর সেটা যাচ্ছে। মোটামুটি মিনিট 10, যদি খুব সুন্দর করে জিনিসটা আমাকে টেলিভিশনে প্রেজেন্ট করতে হয়, মিনিট 10 কিন্তু রিয়েল টাইম আপডেট হলো না। আমার রিয়েল টাইম আপডেট কোথায় হয়? ডিজিটাল প্ল্যাটফর্মে। খবর দ্রুত প্রকাশ করা যায়, রিয়েল টাইম আপডেট সম্ভব। সেকেন্ড পয়েন্ট, ইন্টারনেট অ্যাক্টিভিটি।
পাঠকরা মন্তব্য করতে পারে, শেয়ার করতে পারে, নিউজে প্রতিক্রিয়া জানাতে পারে। একটা খবর, সেই খবরটা ডিজিটাল প্ল্যাটফর্মে যেই এলো, সেই খবরটা নিয়ে ধরে নিলাম যে কোথাও একটাই আগুন লেগেছে, বা আমি ধরে নিলাম কোথাও একটা ভূমিকম্প হয়েছে। এই খবরটা যখনই এলো তখন মানুষ সেখানে তার অভিব্যক্তি জানাতে পারে, মানুষ সেখানে সেই ডিজিটাল প্ল্যাটফর্মে সেই ভিডিওর নিচে কমেন্ট করতে পারে। মানুষ, আমি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ধরুন চালাচ্ছি, সেই ডিজিটাল প্ল্যাটফর্মে আমি খবরটা এমনভাবে প্রেজেন্ট করলাম, একটা ভূমিকম্পের খবর, যে দেখুন কি হয়ে গেল জাপানে। মানুষ ঢুকে দেখলে একটা ভূমিকম্প, সেটা ব্যাপক সারা ফেলেছে, সুনামি হয়ে গিয়েছে। আবার কোনো খবরে হয়তো সেই খবরটা খুব সামান্য, কিন্তু সেখানে আমার হেডলাইনটা এরকমই হল যে দেখুন এখানে কি কাণ্ড, কি হয়ে গেল। সেই মানুষটা যখন সেখানে তার উৎসাহ নিয়ে ক্লিক করে ঢুকলো, তখন দেখলো না জিনিসটা তিল, হেডলাইনটা তা। তখন সেই মানুষটা সেখানে তার রাগের অভিব্যক্তি প্রকাশ করে, সেই মানুষটা তখন গালাগাল করে সেই সংবাদ মাধ্যমকে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মকে। আবার উল্টোটাও হয় যে একটা মানুষ সে যখন একটা বিদেশ বিভূঁইয়ের একটা কোনো ঘটনা সে জানছে, তখন সেই সংবাদ মাধ্যমকে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মকে সে ধন্যবাদও জানায়। এই বিষয়টা টেলিভিশনে হয়, এই বিষয়টা প্রিন্টে হয়। কেন হয় না? কারণ এইটা পুরোটাই টেলিভিশন আর প্রিন্ট, সেটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা, সেটা টু ওয়ে কমিউনিকেশন। আমি বলছি, আমার ভিডিও আপলোড হচ্ছে, আমার ভিডিও লোকে ভালো লাগছে, খারাপ লাগছে, কেউ আমাকে গালমন্দ করতে চাইছে, কেউ আমাকে ফুল পাঠাতে চাইছে, আমি সমস্ত রিয়াকশন সেখানে দেখতে পাই। আমি বুঝতে পারি যে আমার দর্শক, আমার শ্রোতা কোন জিনিসটা আমার থেকে চাইছে, আমি কোন খবরগুলো তাদের কাছে আরো বেশি করে প্রেজেন্ট করি। আমার এই তিল থেকে তাল করা হেডলাইন দর্শক পছন্দ করছে, আমি নর্মাল হেডলাইন দেবো। কিন্তু বিষয়টা হয়ে যায় এইটাই যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের এরকম ধরনের হেডলাইন কেন করতে হয়, কেন দিতে হয়? মানুষের দৃষ্টি আকর্ষণ। একটু কেউ এই দরজাটা একটু বেঁচিয়ে দেবে, প্রচন্ড আওয়াজ। তো আমাদের এটা টু ওয়ে কমিউনিকেশন হয়। এই জন্যই সেকেন্ড যে পয়েন্টটা আপনাদের রয়েছে, এই যে তাৎক্ষণিকতার পরে ইন্টারঅ্যাক্টিভিটি, সেটা হচ্ছে পাঠকরা মন্তব্য করতে পারে, শেয়ার করতে পারে এবং নিউজের প্রতিক্রিয়া জানাতে পারে। সুতরাং আমার দর্শক আর আমার থেকে অনেক দূরে নয়, আমার দর্শক আর আমার থেকে অনেক দূরে বসে আর সে কি চাইছে না চাইছে আমি জানতে পারছি এটা নয়। আমি ভীষণভাবে জানতে পারছি যে সে কি বলছে, তার কাছে খবরটা গ্রহণযোগ্য হচ্ছে, কোনটা হচ্ছে। থার্ড পয়েন্ট, মাল্টিমিডিয়া কন্টেন্ট। শুধুমাত্র লেখা নয়, ভিডিও, অডিও, গ্রাফিক্স এবং লাইভ স্ট্রিমও অন্তর্ভুক্ত করা। আগে ডিজিটাল প্ল্যাটফর্ম, একদম শুরুর দিকে যখন ডিজিটাল প্ল্যাটফর্ম, তখন না এই ভিডিওর কালচারটা ছিল যে একটা ছোট জিনিস, যে আজকে আমি যে কথা বলছি, আজকে আমি একটা ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে, একটা পলিটিক্যাল আপডেট হতে পারে, একটা অর্থনৈতিক কোনো আপডেট হতে পারে, নিফটির পতন, কিছু একটা, আমি একটা ছোট ভিডিও করে সেটা দিতে পারি। আগে ভিডিওর পথটা এতটা বড় ছিল। আগে ছিল শুধুই লেখা মানে ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে আমি একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে লিখে সেটা আপলোড করলাম, সেই ওয়েবসাইটটা মানুষ পড়লো, সেই লেখাটা পড়লো এবং সেখানে সে মন্তব্য করতে পারে। কিন্তু এখন শুধুমাত্র লেখা নয়, ভিডিও, অডিও, গ্রাফিক্স, লাইভ স্ট্রিম অন্তর্ভুক্ত। বিষয়টা হচ্ছে লেখা হয়ে গেল, ভিডিও আমি করে যে কোনো বিষয় সম্পর্কে দিতে পারি, অডিওটা কি, শুধু অডিও কি করে আপলোড করা যায়? তখনই এলো পডকাস্ট। ডিজিটাল মিডিয়ায় আগে লেখার পর আমি ভিডিও করে আমার মত আমি প্রকাশ করতে পারছি। আমার সঙ্গে আমি আরেকজন সহকর্মীকে নিয়ে, হয়তো একজন স্পোর্টসের কাউকে, হয়তো একজন এন্টারটেনমেন্টের কাউকে, হয়তো একজন পলিটিক্যাল বিচের কাউকে, আমি তার সাথে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে, সেই জায়গার বিষয় নিয়ে আমি কথা বলতে পারছি। এবং এই যে অডিও পার্টটা যখন এলো, তখন রমরম করে উঠলো পডকাস্ট। এবং এখন যে সময় আমরা দাঁড়িয়ে আছি, সেই সময় হচ্ছে পডকাস্টেরই যুগ। আগে আমরা জানতাম পডকাস্ট কি, পডকাস্ট হচ্ছে শুধু শ্রাব্য, মানে শুধু শোনা যায়। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা পডকাস্ট শুনলাম। হ্যাঁ, মেনলি স্টোরি। আগে ছিল স্টোরি, যেরকম সানডে সাসপেন্স তো আর আজকের নয়, কবে কার।
দরজাটা একটু বন্ধ করে দিও। আর এই আওয়াজটা বন্ধ করা কোনোভাবে সম্ভব হলো না। ড্রিলিং এর ওপরে করুক আর নিচে গোটা বিল্ডিং কাঁপবে। হ্যাঁ হয়ে যাবে, আচ্ছা বেশ। তো এলো প্রথমে এলো, তারপর লেখার পর ভিডিও, তারপরে এলো পডকাস্ট। এবার পডকাস্টেরও ফরম্যাটটা বদলে গেল। পডকাস্ট আগে হচ্ছে শুধু অডিও স্টোরি, শুধু আমরা শুনতাম, কোনো গল্প হতে পারে, কোনো খবরের পিস হতে পারে, এটা শুনতাম। এখন পডকাস্টটা অন্যরকম হয়ে গেছে। এখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন পডকাস্ট। ইনফ্যাক্ট আমরা নিউজ চ্যানেল যাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, প্রত্যেক নিউজ চ্যানেলে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, প্রত্যেক প্রিন্ট মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। মানে আমরা প্রিন্টেও করছি, আমরা ডিজিটালেও করছি, আমাদের চ্যানেলে আমরা খবর করছি, আমরা ডিজিটালেও করছি। এবার ডিজিটাল প্ল্যাটফর্মে পডকাস্টটা এখন অন্যরকমভাবে হচ্ছে। কীরকম? এই পডকাস্ট এখন শুধু শোনা নয়, দেখাও যায়। এই পডকাস্ট দুদিকে দুটো মাইক থাকছে, বা তিনজনে মিলে কথা বলছে, তিনটে মাইক থাকছে, একটা বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে বা প্রশ্ন উত্তর করছে। এই পুরোটা পডকাস্ট। এবার অনেকের প্রশ্ন হতেই পারে যে দুজনে বসে দুটো মাইক নিয়ে কথা বলছে, একটা ইন্টারভিউ সেশন, একজন প্রশ্ন করছে, একজন উত্তর দিচ্ছে, বা দুজনেই কথা বলছে। তাহলে এটাকে আমরা নর্মাল সাক্ষাৎকার, নর্মাল কিছু না বলে কেন পডকাস্ট বলছি? পডকাস্টের ধরন বদলেছে। আমরা বলতেই পারি এটাকে একটা জেনারেল ইন্টারভিউ। আমরা কেন এটা যেটা ভিজুয়ালাইজ করতে পারছি সেটাকে পডকাস্ট বলছি। পডকাস্ট তো আমরা জানি যে সেটা শুধুই শোনা, যেটা শোনার আগে যে পুরোনো ফরম্যাটে আমরা শুনতাম অডিও স্টোরি, খবরের কোনো অংশ। কেন পডকাস্ট তাহলে এটা আমরা বলছি? এটাকে এই কারণেই বলছি কারণ আমাদের ডেলিভারি অফ কন্টেন্ট এখন ভীষণ ইনফর্মাল হয়ে গেছে। মানে আমরা এখন যখন খবরও পড়ি, প্রত্যেকে এখানে আমার থেকেও নিশ্চয়ই সিনিয়র অনেকে রয়েছেন যারা দূরদর্শন দেখেছেন, যারা তারপরে খাস খবরের পরিবেশন দেখেছেন, তারা এখনের যে খবরের পরিবেশন, আমি বলছি না এখনের সব খবরের পরিবেশন ভীষণ রৌদ্র, চিৎকার করে হাত পা ছুড়ে খবর পরিবেশনকে আমি সাপোর্ট করি, এবং আমি নিজেও সেটা করি না করার চেষ্টা করি। কারণ আমার নিজের একটা আইডেন্টিটি রয়েছে। আমি সেখানে আপনাদের সামনেও যদি এখন এসে প্রচণ্ড রকম উচ্চকিত কণ্ঠে আমি হাত পা ছুড়ে বিশাল কিছু ডিজিটাল জার্নালিজম নিয়ে জ্ঞান দেবো, আপনারা শুনবেই, আপনারা আমাকে রিজেক্ট করবেন, আপনারা বেরিয়ে গিয়ে বলবেন দেখ ফালতু সময়টা কাটায়। আমি এটা অনেয়ারেও করি। আমার নিজস্ব একটা ধরন আছে, সেটা হচ্ছে আমি যেভাবে আপনাদের সঙ্গে কথা বলছি, আমি চাই আমার দর্শকের সাথেও সেভাবে কথা বলতে। কিন্তু ওখানে তো আপনারা এখানে আমার চোখের সামনে আছেন, ওখানে তো আমার দর্শকরা আমার চোখের সামনে থাকে, তাহলে আমি কীভাবে ইন্টারাক্ট করবো, কী করে ধরে নেব? আমার কাছে ওই একটা লেন্স, একটা ক্যামেরার লেন্স বা দুটো ক্যামেরার লেন্স আমার কাছে থাকে হচ্ছে লক্ষ লক্ষ দর্শকের, সে আমার কাছে প্রতিনিধিত্ব করে। আমার কাছে মনে হয় একটা দুটো লেন্স হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকের চোখ। তাই আমি যদি তার সামনে ওই ক্যামেরার সামনে হাত পা ছুড়ি, প্রচণ্ড চিৎকার করে কথা বলি, আমার দর্শক সুইচ করে যাবে। সেম গোজ উইথ ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য পডকাস্ট। আমি কেন বলছি পডকাস্ট এখন দুজন তিনজন সামনে বসে যখন কথা বলে, তারা খুব ইনফর্মাল কথা বলে। আপনারা যদি সমদিশকে ফলো করেন, কেউ জানি না করেন কি না, সমদিশকে ফলো করেন, ধ্রুব রাঠির একটা প্যাটার্ন রয়েছে, সে নিজের মতো করে একটা পিস ডেলিভার করে। রবিশ কুমার, এনডিটিভির প্রাক্তন রবিশ কুমার একটা অন্য রকম মানুষ। রবিশ কুমারকে কোনোদিনই আমরা এনডিটিভিতেও দেখিনি খুব গুরুগম্ভীর কয়েকটা শব্দ যেটা দুর্বোধ্য, সেটা কেউ বুঝবেন এইভাবে কথা বলে। রবিশ কুমার যখন এখনো কথা বলেন, রবিশ কুমার ঠিক নর্মালি কথা বলেন যেন তার পাশের বসে থাকা মানুষটার সঙ্গে তিনি কথা বলছেন। আমার কথা বলার ধরনটা হতে হবে সহজবোধ্য, আমার কথা বলার ধরনটা হতে হবে নির্ভেজাল। আমি খুব বড় বড় আমি এখন যদি আমি কথা বলি যে আমি খুব বলতেও পারবো না, মানে ওরকম কঠিন কঠিন শব্দ প্রয়োগ করে কথা চেষ্টা করলেও বলতে পারবো, এটা করলে আমাকে কেউ শুনবে। পডকাস্টটাই এখন হয় ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা আমরা ভিজুয়ালাইজও করতে পারি, যেটা আমরা দেখতে পারি, সেটা হয় হচ্ছে খুব ক্যান্ডিড ওয়ে। যে আমি একটা প্রশ্ন বললাম, আমি যদি কোনো একজন পলিটিক্যাল লিডারের সঙ্গে কনভারসেশন করছি ইন আ পডকাস্ট, সেখানে আমি তাকে হয়তো আমি জিজ্ঞেস করতেই পারি, মানে এটা জিজ্ঞেস করার মতো কোনো ইয়ে নেই যে আমরা ঘুম থেকে উঠে মনে হয় না যে আবার তো কি আপনাকে নিয়ে দেখছে, আবার আপনাকে নিয়ে কে একটা সোশ্যাল মিডিয়ায় কোন বিরোধী দলে কেউ এটা পোস্ট করে দিল, আপনার মনে হয় না এই নিয়ে খারাপ লাগে না?
আমি প্রশ্নটা এইভাবে তাকে করতে পারি, যখন আমি ডিজিটাল প্ল্যাটফর্মে একটা পডকাস্ট করছি, যখন আমি ডিজিটাল প্ল্যাটফর্মে, আসলে বিষয়টা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের স্বাধীনতাটা অনেক বেশি। স্বাধীনতাটা বেশি মানে হচ্ছে আমি তাকে সামনে বসিয়ে, আমি যখন দিলীপ ঘোষকে সামনে বসিয়ে তাকে জিজ্ঞেস করতে পারি আপনি কি সত্যি দূরে সোনা খুঁজে পেয়েছিলেন, এটা আমি করতে পারি। কিন্তু আমি দিলীপ ঘোষকে সামনে বসে এটা জিজ্ঞেস করতে পারি আপনাকে নিয়ে যে এত জল্পনা হয়, আপনি বারবার নাকি আপনি এই জগন্নাথ মন্দিরে গেলেও শোনা যায় যে আপনি তৃণমূলে জয়েন করছেন, আমার ভালো লাগে কি নাকি আপনি এটা চেরিশ করেন যে আপনি সারাক্ষণ জল্পনার মধ্যে থাকবেন, এটা আমি করি। আমাকে ভাবতে হবে, আমাকে বুঝতে হবে, একটা শালীনতা বজায় রেখে একটা কিছু কিছু শব্দ যেগুলো কাউকে দুঃখ দেবে না, সেটা দিলীপ ঘোষ হোক, সেটা মানে দিলীপ ঘোষ পলিটিক্যাল দিলীপ ঘোষ হোক, সেটা আমাদের পাশের বাড়ির যে কাকুটা মুদির দোকান চালায় সেই দিলীপ ঘোষ হোক। আমার কাছে শালীনতা বজায় রাখতে হবে এমন কিছু শব্দ আমি ব্যবহার করবো, এমন কোনো আমার জেস্চার হবে না যেটা দেখে কারোর মনে হবে যে খুব অ্যারোগেন্ট। আমার এমন কোনো জেস্চার হবে না যেটা দেখে কারোর মনে হবে আমি তাকে অপমানসূচক কিছু বলছি। আমার জেস্চার এমন হবে না, আমার বলার ধরন এমন হবে না যেটা দেখে কারোর মনে হবে আমি পলিটিক্যালি বায়াসড। প্রত্যেকটা নিউজ চ্যানেল এখন দাঁড়িয়ে, প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্ম কোনো না কোনো ঘেঁষাই হয়। কেন হয়? তারও একটা কারণ আছে। তার কারণ স্বাধীনভাবে নিজের মতো করে চলার জন্য যে ফান্ডটা দরকার হয় সেটা অনেকের থাকে না বলে অনেককে পিছিয়ে পড়তে হয়। এবং এই যে অনেক দিন ধরে আমি একটা জিনিসকে বড় করে তুলবো, তার পেছনে এফোর্ট দেবো, তার জন্য সত্যি একটা মানিটারি একটা সাপোর্ট লাগে। এবং সেটার জন্যই অমুক দাদা আমাকে বললো তুই করছিস সেটা, চল আমি তোকে এই টাকাটা দেবো, চল তুই তোর প্ল্যাটফর্মটা সাজ। তখন বাধ্য হয়ে নিজের সন্তানের মতো একটা প্ল্যাটফর্মকে বড় করার জন্য কিছু বলবেন। আমরা যখন বাণিজ্য ভিত্তিক করে যখন খবর ডিজিটাল প্ল্যাটফর্মে দেখছি, অনেক মানে টেকনোলজিক্যালি অনেক আমরা গ্যাজেট ইউজ করি যেটার দাম হয়তো অনেক বেশি, একদম সেখান থেকে মানুষ ভাবে যে আমি যদি সাপোর্ট করি কিছুটা হলেও আমি সেই দামটা ওঠাতে পারবো। একদম, কারণ আমরা তো চ্যারিটি করতে বসে নিই জীবনে। একদমই তাই। এবার এটার জন্য বসুন, এটাই আমি বলছি যে আমি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম খুললাম, আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম, সেটা খোলা মানে কি আমি সেই চ্যানেলটার জন্ম দিলাম, সেটাকে আমি সন্তানের মতো করে বড় করব। এই জন্য সেই প্ল্যাটফর্ম যখন প্রথম হয়তো 1K সাবস্ক্রাইবার ছোঁয়, তখন কি আনন্দ হয় যে 1K সাবস্ক্রাইবার, হয়তো সংখ্যাটা খুব ছোট, কিন্তু যে শুরু করছে তার কাছে এটা অনেক মানে সন্তানের মতো করে বড় করা, তো একটু একটু করে বড় হলেই যেন মনে হয় যে এটার মধ্যে একটা খুব এটা একটা বড় প্রাপ্তি। কিন্তু এই যে উনি যেটা বললেন যে আমার জিনিসটাকে চালানোর জন্য আমার একটা ভালো ক্যামেরা দরকার, আমার কিছু ভালো অডিও স্পিকার দরকার, আমার মাইক দরকার, সেটা সমস্তটা হতে হবে A ক্লাস। না হলে যেই মাইকটা আমি ইউজ করছি সেটা যদি কথায় হারিয়ে যায়, তার মধ্যে যদি অ্যাম্বিয়েন্স নয়েজটাকে আমি কী করে পৌঁছাবো আমার শ্রোতার কাছে, আমার দর্শকের কাছে? সম্ভব না। সুতরাং আমাকে যেটা করতে হবে, আমাকে সমস্ত দিকগুলো ওয়েল ইকুইপড করতে হবে। সমস্যাটা হয়ে যায় এটা। বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম এবং যারা খুব সুন্দর করে আমি নাম করেই বলছি, একটি ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে হাউগো, অনেকে দেখেছেন, মানে জানি না দেখেছেন। তো তাদের একটা মোটোই ছিল যে তারা নিজেদের মতো করে শুরু করবে। আমার ভীষণ পছন্দের একটি প্ল্যাটফর্ম। অনেকে বলতো বাম ঘেঁষা, হয়তো তাই, একটু তাই, অনেকে বলতো বাম ঘেঁষা, কিন্তু আমার ওদের কন্টেন্ট খুব ভালো। ওদের এই বাম ঘেঁষা ধারণাটা ছেড়ে ওরা একটু অন্যরকমভাবে কিছু করার চেষ্টা করে, কিন্তু ওরাও এক একটা জায়গায় গিয়ে মাঝে মাঝে মনে করে যে সত্যিই যদি আমার একটা ফিনান্সিয়াল ব্যাকআপ থাকতো। ফিনান্সিয়াল ব্যাকআপটা কীরকম? ফিনান্সিয়াল ব্যাকআপ এক্ষেত্রে কোনো বিজনেসম্যান করে না, এক্ষেত্রে করে কোনো পলিটিশিয়ান, যে সে শুধু আমার হয়েই খবরটা করে এবং নিজের চ্যানেলকে বড় করার জন্য অনেকেই তাই সেটা করে। এরকম আমরা দেখেছি শাসক দলের ঘেঁষা অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম, বিরোধী দলের ঘেঁষা অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম, এখনো সেটা হয়, সেটা আছে আমাদের এখানে, তো সেটা হয়। আবার যদি আমরা অল ওভার ইন্ডিয়া দেখি এরকম চ্যানেল যেটা হয়তো একটু কংগ্রেস ঘেঁষা, সেটাকে কেন্দ্রের সরকার বন্ধ করে দেয়। আবার আমরা দেখি যে যেটা একটু বিজেপি ঘেঁষা, সেখানে বেশ কিছু কন্টেন্ট মাঝে মাঝে বিরোধীদের থেকে রিপোর্ট খায়। এগুলো প্রতিনিয়ত
ফেস করতে হয় যারা ডিজিটাল প্ল্যাটফর্মে মানে একদম ইন্ডিভিজুয়ালি কিছু করতে চাইছে। নিউজ চ্যানেল, প্রিন্ট মিডিয়া, এগুলো আমি বাদ দিলাম, যারা নিজেরা কিছু করতে চাইছে, আমি নিজে কিছু করতে চাইছি, আমাকে অনেকগুলো হার্ডল পেরিয়ে তবে আমি একটা জায়গায় হয়তো রিচ করতে পারবো। এই জন্য আমার কাছে 1K ফলোয়ার হওয়া মানেই একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমার কাছে অনেক, যে যা হাজার মানুষ তো এটাকে সাবস্ক্রাইব কারণ করে। আমেরিকান ডলার ঢুকছে, আমেরিকান ডলারটা যখন ঢুকছে আমি ভাবছি আমার ইন্ডিয়ান কারেন্সি সেটা কনভার্ট হলে অনেক বেশি হবে। একেবারেই নয়, একেবারেই নয়। সেটা তো মানে $1 মানে কত, 86 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো আমার কাছে যদি এখন $10 ডলার মনে হয়, ওরে বাবা অনেক কিছু, কত টাকা, 860 টাকা, একটা স্ট্যাম্প করে দেবো। হ্যাঁ মনে হবে অনেকটা। আচ্ছা ও তোরটা মনিটাইজ হয়ে গেছে, ও তোর চ্যানেলটা, ও তোর ফেসবুকেও এখন অ্যাড আসে, ও তোর ইউটিউবটা কি করে হচ্ছে। আবার অনেকে এগুলোকে বুস্ট করে, যে আমি টাকা দিলাম, আমি পার উইক আমি 5000 টাকা করে দিলাম, আমার সাবস্ক্রাইবার 5000 বাড়বে, 5000 বাড়ে না, মোটেই 1000 হয়তো বাড়বে সপ্তাহে। লোকে দেখে বলছে বাবা কি পজিটিভ গ্রোথ, এদিকে দেখা যাচ্ছে তার সাবস্ক্রাইবারই বাড়ছে, তার ভিউজ নেই। তখনই বুঝতে হয় কোনটা অর্গানিক, কোনটা অর্গানিক না। আসলে ডিজিটাল প্ল্যাটফর্মটা এমন শেডি, কোনটা সত্যি, কোনটা মানে কোনটা মুখ আর কোনটা মুখোশ, এটা বোঝা যায়। এটা গেল থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট, গ্লোবাল রিচ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিউজ সহজেই অ্যাক্সেস করা যায়। এটা আমার মনে হয় আর বিস্তারিত বলার দরকার নেই, কারণ আমি যদি এখানে বসে জাপানের খবর পাই, তাহলে জাপানের যে বাঙালি ব্যক্তি বসে আছে, বাঙালি পরিবার বসে আছে, তারাও তাদের রাজ্যে কি হচ্ছে, তারাও কলকাতায় কি হচ্ছে, তারাও ডানকুনিতে কি হচ্ছে, সেই খবরটা ইজি অ্যাক্সেসে পেয়ে যাবে জাস্ট একটা ক্লিকের মধ্যে। ফিফথ পয়েন্ট, ডেটা ড্রিভেন। অনেক সময় রিপোর্ট ডেটা বিশ্লেষণের মাধ্যমে তৈরি হয়, যেমন ইনফোগ্রাফ বা ইন্টারেক্টিভ রিপোর্ট। রিপোর্ট ডেটা বিশ্লেষণের মাধ্যমে তৈরি হয়। কীরকম? আমি যদি কোনো একটা আমি ইকোনমি নিয়ে নিই, এবার আমাদের ভারতের অর্থনীতি চাকা ঘুরছে কি ঘুরছে না, আমাদের ভারতীয় অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে গেছে, কোভিডের পর কি হয়ে যাবে, আমি একজন সাংবাদিক হয়ে আমার পক্ষে বোঝা সম্ভব নয়। একজন ব্যাংকের কর্মী, সে বুঝতে পারবে হয়তো শেয়ারের ওঠানামা বা এগুলো, তার পক্ষে বোঝা সম্ভব নয়। একজন স্কুল টিচার, তিনি পড়াচ্ছেন ছাত্রদের হয়তো অঙ্ক, তিনি অঙ্ক করাচ্ছেন, তার পক্ষেও বোঝাটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এর জন্য আমাদের কিছু ডেটা বিশ্লেষণ করার দরকার। ভারতের অর্থনীতির চাকা কোভিডের পর স্তব্ধ হয়ে গেছে বা হয়নি, এগুলোর জন্য আমার জানতে হবে ইনফ্লেশন কি, মুদ্রাস্ফীতি কি, আমার এর জন্য জানতে হবে যে শুনতে পাচ্ছি, হ্যাঁ মানে আমার জিডিপির গ্রোথ কেমন, সেটা পড়েছে না সেটা বেড়েছে, আমার এগুলো জানতে হবে। আমার আমদানি রপ্তানির হিসেব, ভারতে ইনভেস্টমেন্ট, নতুন শিল্প, এগুলো আমায় জানতে হবে। এই ডেটা বিশ্লেষণ যখন আমি করতে পারবো, তখন একজন সাংবাদিক তিনি একটা কপি সুন্দর লিখতে পারবেন, বা তিনি একটা ভিডিও করতে পারবেন যে হ্যাঁ ভারতের অর্থনীতির চাকা ঘুরছে কি ঘুরছে। এই পুরোটাই ডেটা ড্রিভেন। আমি তোমার থেকে শুনলাম হ্যাঁ ভারতীয় অর্থনীতি দারুণ আছে, চাঙ্গা, ভারতীয় অর্থনীতি চাঙ্গা, খুব ভালো, নতুন নতুন কর্মসংস্থান হয়েছে। আমি যদি শুনে রিপোর্টটা লিখে দিই, বা আমি যদি শুনে একটা ভিডিও করি, সেটা কালকেই হয়তো জানা যাবে যে বাবা একদম যা করেছি ভুল। যেই মুহূর্তে বাজার খুলবে, যেই মুহূর্তে শেয়ার মার্কেট খুলবে, তখনই জানা যাবে আমি যা যা ইনফরমেশন দিয়েছি সব ভুল, কোনো লাভ নেই। সুতরাং আমাকে যে কপিটা লিখতে হবে সেটা হতে হবে ডেটা ড্রিভেন, সেটা হতে হবে ইনফোগ্রাফি, সেটা হতে হবে ইন্টারঅ্যাক্টিভ। মানে আমি ইন্টারঅ্যাক্টিভটা কি, দেখবে অনেকেই যারা ডিজিটাল কপি পড়ছো, সেখানে লেখা থাকে এই বিষয়ে অর্থনীতিবিদ অমুক বললেন, বা এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম অমুক অর্থনৈতিক বিশেষজ্ঞের সঙ্গে, তিনি বললেন, এইটা কেন উল্লেখ করা যায়। আমি তো লিখে দিতে পারি, আমি তার থেকে যা শুনছি সেটা আমি নিজেই কপিতে লিখে দিতে পারি, কিন্তু আমি এটা দিচ্ছি এই কারণে, কারণ এটা ইন্টারঅ্যাক্টিভ হবে, কারণ দর্শক এটা বুঝবে, আমার পাঠক এটা পড়ে বুঝবে, আমার দর্শক এটা দেখে বুঝবে, শ্রোতা এটা শুনে বুঝবে যে আমি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আমি কথা বলে একটা কপি লিখেছি, সেটা তথ্য সম্বলিত, সেটা তথ্যনিষ্ঠ, মিথ্যেনিষ্ঠ নয়। এইটা লোকে বুঝবে। এই জন্য এটা হতে হবে আমার ডিজিটালের ক্ষেত্রে, কপি লেখার ক্ষেত্রে সেটা হতে হবে ইন্টারঅ্যাক্টিভ, সেটা হতে হবে ইনফোগ্রাফি।
পরের জায়গাটায় আসি, ডিজিটাল মিডিয়ার সুবিধাসমূহ কী কী? সব তো অসুবিধা নেই, অসুবিধা তো সব কিছুতেই থাকে, কিন্তু তার মাধ্যমেও কিছু, তার মাঝেও কিছু সুবিধা থাকে। সুবিধাগুলো কি? অল্প খরচে সাংবাদিকতা সম্ভব। এবার এটার আমি খারাপ দিকও বলবো, ভালো দিকও বলবো। অল্প খরচে সাংবাদিকতা সম্ভব কিভাবে সম্ভব? আমার একটা ফোন, আমি 10-15 হাজার টাকার একটা ফোন কিনতে পারি। আমার সেই ফোনটার সঙ্গে বাজার চলতি এখনো যে কোনো মাইক পাওয়া যায়, ব্লুটুথ মাইক, আমি লাগিয়ে নিলাম, আমি সাংবাদিক। কীভাবে আমি সাংবাদিক? আমার কাছে একটা ট্রাইপড থাকলো, বা কিছু না, একটা সেলফি স্টিক থাকলো, আমি সেখানে নিজেই হয়তো আমি দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের সামনে, আমি গেছি দীঘা ঘুরতে, আমি কিন্তু একজন ব্লগার। এবার সমস্যাটা কোথায় হচ্ছে? আমি একজন ব্লগার, আমি গেছি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আমি রাম মন্দিরে গিয়েও ব্লগ করি, আমি দক্ষিণেশ্বর মন্দিরেও ব্লগ করি, আবার আমি বিভিন্ন জায়গায় যেখানেই যাই, সে ঝাড়গ্রাম হোক, সে ঝাড়খণ্ড হোক, যেখানেই আমি যাই আমি ব্লগ করি। আমার ব্লগ করাটা নেশা। কিন্তু একজন ব্লগার কোনোদিন একজন সাংবাদিক হতে পারে না। একজন সাংবাদিক ব্লগার হতে পারে। সাংবাদিক ব্লগার হতে পারে কেন? কারণ সে শুধু সংবাদটাই পরিবেশন করছে এমন না, সে চোখে যা দেখছে সেটা সে ভিভিডলি বলতে পারে। বাট একজন ব্লগার সে কিন্তু সাংবাদিক হতে পারে না, কারণ সাংবাদিক হওয়ার কিছু নর্মস রয়েছে। সাংবাদিক হতে গেলে যেটা আমার দরকার সেটা হচ্ছে আমার নোজ ফর নিউজটা সবার আগে দরকার। যে আমি একটা জায়গায় গেলাম, একটা ক্রাইম সিনে গেলাম, সেখানে গিয়ে আমি একজন সাংবাদিক, হয়তো আমার একটা নিজস্ব চ্যানেল রয়েছে, নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে, আমার তো কোনো ইলেকট্রনিক মিডিয়ার ব্যাকগ্রাউন্ড নেই, আমি একজন ইন্ডিভিজুয়াল সাংবাদিক। আমি একটা ক্রাইম সিনে গেলাম, সেই ক্রাইম সিনে গিয়ে আমার সবার আগে কী দরকার? প্রখর হওয়া, আমার নোজ ফর নিউজ, মানে খবরের আখ্যান শক্তি। একটা ক্রাইম সিনে গিয়ে একটা মৃতদেহ দেখে আমার বোঝার অবকাশ থাকবে যে সেটা খুন, না সেটা আত্মহত্যা, না সেটা আত্মহত্যার প্ররোচনা, সেটা খুন কোনো ইন্ডিভিজুয়াল করেছে, সেটা খুন কোনো 3-4 জন মিলে করেছে। এটা আমার পারসেপশন তৈরি হবে। সেটা কিসের ভিত্তিতে? আমার খবরের আখ্যান শক্তির ভিত্তিতে। আমার সাংবাদিকতায় যে নাকটা তৈরি হয়েছে, আমি শুনে বলতে পারবো যে হ্যাঁ, এটা হচ্ছে অন্য কোনো কেস আছে, এটা প্লেন অ্যান্ড সিম্পল মার্ডার নয়। এইটা হওয়ার জন্য, এই জায়গাটায় রিচ করার জন্য একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়, একটা পড়াশোনার মাধ্যমে যেতে হয়, একটা জ্ঞান তৈরি করতে হয়। একজন ব্লগার তো তাহলে সাংবাদিক হয়ে যেতে পারে। একজন ব্লগার সে তার স্বভাব, সে একটা জায়গায় গেল, দেখলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টটায় গিয়ে সে ভিডিও করতে করতে বললো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডানকুনিয়া থেকে, ঠিক হাইওয়ের পাশেই আমরা দেখছি একটা লরি আর ট্রাক মুখোমুখি, সব হয়ে যাচ্ছে, খুব মুশকিল। একটা বড় ভারী কিছু চাপা, একটা লরি আর ট্রাকের মুখোমুখি ধাক্কা, চালক পলাতক, কি কারণে এই ঘটনা কিছুই বোঝা যাচ্ছে না, ওভারটেক করতে গিয়ে ঘটনা না কি, সেটা একজন সাংবাদিক সেখানে গিয়ে গড়গড় করে বলতে পারবে, কারণ তার অভিজ্ঞতা রয়েছে যে এরকম অ্যাক্সিডেন্ট হলে কী হয়। এখন বৃষ্টির সময় স্পিড করে যেতে পারে, ওভারটেক করা হতে পারে। এই বিষয়ের মধ্যে খুব ব্যক্তিগত শত্রুতা, যে লরি চালক ট্রাক চালকের সঙ্গে শত্রুতা ছিল, তাই মেরে দিয়েছে, হওয়ার চান্স খুব কম। কিন্তু একজন ব্লগার যদি সেখানে যায়, যার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সে চায় সে সাংবাদিক হবে, কিন্তু সে সেখানে গিয়ে এই ব্যাপারটা সে ব্যাখ্যা করতে পারে না, সম্ভব নয়। এই একজন সাংবাদিক ব্লগার হতে পারে, কিন্তু একজন ব্লগার কোনোদিন সাংবাদিক হতে পারে না। হবে না কেন? হতে পারে, তাকে এই জায়গাগুলোর মধ্যে দিয়ে পার্সু করতে হবে, তাকে এগুলো জেনে যেতে হবে যে কী সাংবাদিকতা, কীভাবে আমি খবরটা ডেলিভার করতে পারবো। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, জগন্নাথ মন্দিরের সামনে একজন দাঁড়িয়ে আছে, একজন ব্লগার। জগন্নাথ মন্দিরের উদ্বোধন কিংবা এরকম বড় করে ইভেন্ট যদি হয়, ধরে নিলাম 21শে জুন, বড় ইভেন্ট কলকাতার বুকে, বা দুর্গাপুজো সামনেই আসছে। দুর্গাপুজোতে প্রচুর চ্যানেল বিভিন্ন মণ্ডপে যাচ্ছে, প্রচুর প্রিন্ট মিডিয়ার লোক বিভিন্ন মণ্ডপে যাচ্ছে, প্রচুর ডিজিটাল প্ল্যাটফর্ম যারা নিউজে তারাও যাচ্ছে। তার মধ্যে দেখবেন আপনারা একটা সংখ্যক ব্লগারদের ভিড়, তাদের কাছে একটা আই কার্ড রয়েছে গলায় ঝোলানো, সেখানে লেখা হবে ABC নিউজ, সে সেই নিউজ পোর্টালটা চালায়, আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে ABC নিউজ। এবার সে ওখানে যাচ্ছে, সে শুধু নয়, তার মতো আরও 10-12 জন সেখানে যাচ্ছে,
সমস্যাটা কী হয়ে যায়, যারা সাংবাদিক, যারা সত্যি এবিসি নিউজ নয়, যারা রিয়েল সাংবাদিক, যারা সেটা খবরটাই হয়তো করতে গেছে, তাদেরকে সেখানে হয়তো ঢুকতে দেয়, তাদেরকে সেখান থেকে পিছিয়ে আসতে হবে। তার কারণ আমার তো আর কিছু লাগছে না, একটা মোবাইল ফোন লাগছে, যেই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলছিলাম, সব থেকে কম খরচে সাংবাদিকতা করা যায়। সাংবাদিকতার জন্য খরচটা কি? আমার একটা মোবাইল ফোন, আমার একটা মাইক, এটা মাইক্রোফোন লাগবে, মাইক্রোফোনটা আমি 2-3 হাজারেও কিনতে পারি, আমি 20,000-এরও কিনতে পারি, আমার পকেটে যা জোর সেই অনুযায়ী আমি কিনতে পারি। কিন্তু আমার লাগছে কি? একটা ফোন লাগছে, পরে একটা ট্রাইপড কিনলাম নাহলে আমার হাত তা দিয়ে আমি করলাম, বা আমাকে কেউ একজন ফোনটা ধরে দিল আমি তাতে করলাম। সাংবাদিক হওয়ার জন্য শুধু এইটুকু লাগছে। আর কি লাগছে? পরে আমি এই ভিডিও এডিট করতে পারি, তার জন্য আমার ইনশট, ভিভা ভিডিও এডিটার, আরও কিসব আছে, আমি করতে পারি তাতে এডিট। এখন তো ফোনেও তো বেরিয়ে গেছে, এখন তো ফোনেও বেরিয়ে গেছে। ফোনেও করা যায়। ফোনের এডিটের ক্ষেত্রে যেটা হয় সেটা স্কুইজ হয়ে যায় অনেক সময়। তো এই ইয়েগুলোই আমি একটু সিলেক্ট করতে পারি যে 4K তে এই ভিডিওটা এডিট করে আমি 4K তে কনভার্ট করবো, এটা করা যায়। কিন্তু ফোনে তো মানে ফোনের যে ওখানে যেটুকু আমি ধরো একটা কেটে রাখতে চাইলাম, বা আমি 4টে পিস জুড়তে চাইলাম, সেটা এই ধরনের ভিডিও অ্যাপগুলো যেগুলো এডিটিং অ্যাপ সেগুলোতে হয়। এবার এগুলো তো আমার পয়সা দিয়ে কিনতে হচ্ছে না, আমার কোনো কিছুর জন্য খরচ করছে না। ভয়েস ওভার ফোনে রেকর্ড করছি, রেকর্ডার অ্যাপ না নিয়ে ভয়েস ওভার ফোনে রেকর্ড করে তার মধ্যে আমি লেপে দিচ্ছি। মিউজিক, প্রচুর ফ্রি মিউজিক আছে ইন্টারনেটে, আমি ফ্রি মিউজিক ডাউনলোড করছি, একটা হালকা প্যানে একটা সুর পেছনে দিয়ে আমি আপলোড করে দিচ্ছি। এবার বিষয়টা কি? এটার জন্য কম খরচ হয়, কিন্তু এটা হলেই কি একজন মানুষ সাংবাদিক হয়ে যেতে পারে? হ্যাঁ, মানটা। এবার এটা আপনি বলুন, আপনি বোঝাবেন কি? ধরুন আপনি একজন, আমি যদি একজন সাধারণ দর্শক হয়েও আমি একটা পুজো দেখতে যাই, আমি সাংবাদিক হয়ে যাচ্ছি না, আমি পুজো দেখতে যাচ্ছি। সেই পুজো দেখতে যাওয়ায় যেরকম এখন হয় ভিআইপি লাইনে জেনারেল লাইন, কোনো পার্থক্য নেই, ভিআইপি লাইনেও গুচ্ছের লোক, ভিআইপি লাইনে বড় থেকে লোক বেশি, কারণ সবার কাছে পাস, সেম বিষয়, একই রকম বিষয়। ভিআইপি লাইনের এখন আলাদা মান নেই, কিন্তু ভিআইপি লাইন এখন তো প্রত্যেকটা মানে সবাই, এশিয়ান পেইন্টস পাস দেয় থেকে শুরু করে লোকাল যে রকেট কোম্পানি সেও পাস দেয়, প্রত্যেকের কাছে। মানে সে যদি ক্যাফে কফিটা পাস দেয়, তাহলে আমার পাড়ার চায়ের দোকানও পাস দেয়, সবাই পাস দেয়। সেই সব পাস নিয়ে যদি সবাই গিয়ে ভিআইপি লাইনে দাঁড়ায়, তাহলে যারা নন ভিআইপি, যারা আম আদমি, তারা ফাঁকা অনেক সময় ঠাকুর দেখে আসে। সেম ব্যাপারটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, যে আমরা যারা একটা লাইভ করতে যাচ্ছি, যে আজকে আমার সূচি সঙ্গ থেকেই লাইভ, আজকে আমার শ্রীভূমি স্পোর্টিং থেকেই লাইভ, সেখানে আমার লাইভ করার জায়গাটায় আমার বিরক্ত লাগছে। তার কারণ আমি ঘুম দিয়ে দাঁড়িয়ে ভদ্রলোকের মতো হয়তো লাইভ করছি, আর আমার সামনেই হয়তো আমার ক্যামেরা পার্সন আর আমার মাঝখানে যে গ্যাপটা, একটা গ্যাপ নিয়ে যাতে বড় করে ছবিটা দেখানো যায়, আমি হয়তো এখানে দাঁড়িয়ে লাইভ করছি, আরেকজন আমার ব্লগার বন্ধু সে আমার মুখের সামনে দিয়েই যে আমরা চলে এসেছি, আজকে রয়েছি শ্রীভূমি স্পোর্টিংয়ে, আমার মুখের সামনে দিয়ে সে চলে যাবে। অন এয়ার দেখা যাচ্ছে কি আমার মুখের সামনে দিয়ে একজন ফোন দিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে। এটাতে কার ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে? আমার হবে। সেই ব্যক্তি হবে যিনি সাংবাদিক আর ব্লগারের মধ্যে যে মিনিমাম একটা পার্থক্য আছে সেটা না বুঝে একটা ফোন নিয়ে, একটা মাইক নিয়ে করতে চলে যায়। আমি এটাকে এনকারেজ করছি না, যে আমি বললাম যে হ্যাঁ তুমি যাও, তুমি করো না, তুমি যাও, তুমি করো, কেন করবে? কিন্তু তুমি সেই নলেজটা গ্যাদার করো যে আমি কোনটা করতে পারি। সাংবাদিকতার অনেক ডুজ অ্যান্ড ডোন্টস আছে, যদিও আপনারা যারা টিভিতে দেখেন, খবরের কাগজে পড়েন, অনেকেই, এটা আমার নিজেরও মনে হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস কিছুই মানে না লোকজন এখন। একদম রিসেন্ট পাস্টে একটি নিউজ চ্যানেল, আমরা শিখে বড় হয়েছি, আমরা শিখে এসেছি যে এমন কিছু যা দেখানো যায় না, যেগুলো সুপ্রিম নির্দেশ, সুপ্রিম কোর্টের গাইডলাইনে বলা আছে, রক্ত দেখানো যায় না, খুন দেখানো যায় না, একটা ডেড বডি দেখানো যায় না, রেপের ভিডিও দেখানো যায় না, এগুলো দেখানো যায় না। তা সত্ত্বেও একটি চ্যানেল সেরকম একটি ভিডিও তারা চালালো। কিভাবে চালালো? ব্লার করে চালালো। ব্লারটা কেমন হলো? খুব জোরালো ব্লার নয়, কিন্তু ব্লারটা এমন যে আমি তো ব্লার করেছি, চ্যানেল কর্তৃপক্ষ বলতে পারো আমি তো ব্লার করেছি,
কিন্তু সে ব্লাডটা এমন যে দর্শক সব বুঝতে পারছে, দর্শক সব দেখতে পাচ্ছে। এটা দেখে না সত্যি মাথা নিচু হয়ে নেটের যায়। পোশাক হ্যাঁ নেটের পোশাক হ্যাঁ একই ব্যাপার। একদম নেটের পোশাক, ঠিক, খুব সুন্দর বললেন, একদম তাই। আমি পোশাক পরছি, আমি ট্রান্সপারেন্ট পোশাক পরছি, আরে ভাই তাহলে লাভ কি? মানে তুমি দেখাচ্ছ আর দেখাচ্ছ না, এই মাঝামাঝি এটা থাকাটা খুব অনেক। এই যে যে চ্যানেলটি এটি করলো সেই চ্যানেলে আমি এর আগে কাজ করে এসেছি। আমি যে চ্যানেলে রয়েছি বা এর আগে আমি যে চ্যানেলে ছিলাম বা পরবর্তীতে যে চ্যানেলে যাবো, আমি কখনোই এটা মেনে নিতে পারবো না যে আমার চ্যানেল সেটা দেখিয়ে দিচ্ছে। কেন দেখাচ্ছে? মানুষ দেখতে চাইছে। এবার মানুষ দেখতে চাইছে এটা আমি কীভাবে বুঝি? কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের রিয়াকশন, তারা ঠিক এটাই ভেবেছে, তাদের ব্যাখ্যাও ঠিক এটা, তাদের কাছে লিগাল নোটিশ দিয়েছে, তারা ব্যাখ্যা দিয়েছে এটা যে এটা মানুষ দেখতে চাইছে। আমরা দেখাচ্ছি বলে মানুষ দেখছে না, মানুষ এটা দেখতে চাইছে। কিন্তু মানুষের দেখতে চাওয়ার এই ইচ্ছেটা কারা তৈরি করছে? আমরা। পুরো ব্যাপারটা ঠিক আমাদের কাছেই আসছে। আমরা দেখাচ্ছি, দেখানোর পর কেন দেখাচ্ছি? মানুষ দেখতে চাইছে। মানুষ কেন দেখতে চাইছে? কারণ আমরা দেখাচ্ছি। আমরা যদি না দেখাতাম মানুষের দেখার ইচ্ছেটা আসতো কোথা থেকে? ইদানিং করে আমরা দেখছি যে শব্দটা আমরা দীর্ঘদিন সাংবাদিকতা পড়ছি বা শিখছি, আমি কোনো দেখিনি যে এই ছবি আপনাকে বিচলিত করতে পারে। হ্যাঁ, এটা তো আপনি অনেকদিন আগে করছেন। না এইটা আমি সেটাই বলছি, সুপ্রিম গাইডলাইন যেটা, সুপ্রিম গাইডলাইনে আমি এমন কিছু দেখাতে পারি না, আমি এমন কিছু দেখাতে পারি না যেটা জনমানুষের একটা বিরূপ প্রভাব ফেলবে, যেটা দেখে কোনো মানুষ ভীত হবে, যেটা দেখে কোনো মানুষ উদ্বিগ্ন হবে, যেটা দেখে কোনো মানুষের নার্ভ ফেল করতে পারে। আমি এটা দেখাতে পারি না, একদম দেখাতে পারি না। কিন্তু আপনি যেটা বললেন এই ছবি আপনাকে বিচলিত করতে পারে, আইন বদলাচ্ছে। যে গাইডলাইন আমরা জানতাম, যেই রুলস অ্যান্ড নর্মসগুলো আমরা জানতাম, আজ সবই বদলাচ্ছে। ইন্ডিয়ান ল যখন বানানো হয়েছিল সেই সময় এক রকমের সিনারিও ছিল, সিনারিও চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জার্নালিজমের একটা বড় সেক্টর, আমরা কিন্তু কেউ না মিডিয়া লতে যাচ্ছি না। মিডিয়া ল একটা বাস জায়গা, আর ওইখানে যদি আমরা আমাদের মতন যুবক যুবতীরা না যায়, সেখানে কিন্তু লটাও চেঞ্জ হবে না, বা ওই লটা গিয়ে রিভাইজ হয়ে অ্যাপ্লিকেশন হবে না। এটা কিন্তু দিনের পর দিন বিচলিত হতে পারেন। এটা কিন্তু বন্ধ করার একটা রেতে না, দরকার। কারণ বিচলিত হতে পারে, এইটাই এখন আইন সংশোধন হয়ে যে আমি এমন একটা প্রশ্নে বলছি, ধরুন পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়েছে, পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়েছে, ভেঙেছে 2016 31শে মার্চ, 30 মার্চ 30 বা 31 মার্চ, কিন্তু 2016। এবার সেই সময় সমস্ত নিউজ চ্যানেল, সমস্ত মিডিয়া ওখানে গেছে, সবার লাইভ চলছে। তখন ডিজিটাল প্ল্যাটফর্মের একটা অবদান কি হলো, আমরা যখন লাইভ করছি ওখানে, তখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা কাটা হাত ধরে, এখানে একটা মানুষ ঠেকলাম, কিন্তু এগুলো তো আমার এগেইনস্ট, মানে আমি তো এগুলো দেখাতে পারি না। কিন্তু আমার সিচুয়েশনের ডিমান্ড আমাকে এখানে খবরটা করতে হবে। এইরকম অবস্থা, আমি এটা উদাহরণ দিলাম, এইরকম অবস্থার ক্ষেত্রে ভারতের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম তারা কোর্টে আপিল করে, সুপ্রিম কোর্ট এই ঘটনার পর না আগে, যে এরকম যখন কোনো কিছু হচ্ছে, যখন আমি কেদারনাথে ক্লাউড বার্স দেখাচ্ছি, হয়তো সেই সময় ওখানকার সিচুয়েশন দেখাতে গিয়ে আমি দেখাচ্ছি পাথরের নিচে একজন মানুষ সে আটকে রয়েছে, তাকে উদ্ধার চলছে, যখন উদ্ধার চলছে তাকে তো সেখান থেকে বের করা হচ্ছে। আমি যখন সেটা দেখছি, হ্যাঁ আচ্ছা, তুমি কি আমাকে মেসেজ করেছিলে ইনস্টাগ্রামে? এটা হচ্ছে সাংবাদিকতার ছবি। আপনার ফেসবুকেও আপনার জন্য অনেকদিন ধরেই ফলো করছি। তাই আমার আসলে এটা সমস্যা হয়ে গেছে, যেহেতু লিস্ট ফুল হয়ে গেছে, কাকে বাদ দেবো কাকে বাদ দেবো, এরকম অনেকেই হয়েছে, বাদ দিয়ে দিয়েছি, মেসেজ করে বলছে কি ভাই বাদ দিয়ে গেলি। ফ্রেন্ডসে আমার প্রফেসররা রয়েছে, তাই? ওখান থেকে আমি বার করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কলেজ? এসএনভি
সর্বসমক্ষে সেই ভিডিওটা ব্লার করা ছাড়া আমি দেখাতে পারি না, কিন্তু আমাকে দেখাতে হচ্ছে। কেন দেখাতে হচ্ছে? মানে দেখিয়ে ফেললাম হয় যে আমার লাইভ চলছে, লাইভের মধ্যে হয়তো এরকম একটা জিনিস চলে এলো। এটা আমার হাতে নেই, মানে আমাকে পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়লো, মানুষ ওখানে মারা গেছে, আমার লাইভ চলতে চলতে হয়তো দু একটা ডেড বডি বা কারোর কাটা মাথা কাটা পায়েগুলো আমি দেখিয়ে ফেললাম। রক্ত দেখাতে নেই, রক্ত যদি কোথাও পড়ে থাকে আমি সেটা ব্লার করে দেখাতে হয়, আমি দেখিয়ে ফেললাম। এই দেখিয়ে ফেলার পর আমি কী করবো? দেখিয়ে ফেলার পরে গাইডলাইনটা হচ্ছে এই ছবি আপনাকে বিচলিত করবে। দেখানোর সময় গাইডলাইনটা হচ্ছে অসম্পাদিত ছবি, ওপরে ছোট্ট করে লেখা থাকে অসম্পাদিত ছবি, হয়তো ঘুরে ঘুরে চ্যানেলে একটা ওয়াটারমার্কের মধ্যে দিয়ে আসছে অসম্পাদিত ছবি। তারপর হয়তো একটা ওয়াইপ আসছে যেখানে লেখা যে বিধিবদ্ধ সতর্কীকরণ, এই ছবি আপনাকে বিচলিত করবে। বা হয়তো এই সাইডে একটা জ্যাকেট করা যে এই ছবি আপনাকে বিচলিত করতে পারে। কোনো একটা ভিডিও, যে ভিডিও হয়তো এই যে রিসেন্টলি আমরা ইন্ডিয়া পাকিস্তানের যে টার্মোয়াল সিচুয়েশনটা ছিল, এই সময় ডিজিটাল প্ল্যাটফর্মে একটা বড় ভূমিকা আমরা খেয়াল করেছি। কীরকম? সবাই সাংবাদিক, মানে যে ব্যক্তি আমার প্রোফাইলে যিনি যিনি জ্যোতিষ চর্চা করেন তিনিও সাংবাদিক, সে বা মানে যিনি কিছুই মানে কিছু করে না, একটা মানুষ তো হতে পারে, কিছু মানুষ কিছু তো করে, সবাই কিছু না কিছু করে। কিন্তু এই সময়টা সবাই সাংবাদিক, এবং সবাই সাংবাদিক নয়, সবাই সামরিক বিশেষজ্ঞ, মানে সমর বিশেষজ্ঞ। এইটা হয়ে গিয়েছিল। ইচ অ্যান্ড এভরিথিং, সবাই সেই যুদ্ধ সম্পর্কে জ্ঞান দিতে পারে, সেই যুদ্ধ সম্পর্কে সবার সম্যক ধারণা রয়েছে, সবাই তাই হয়ে গেছে। একদিনকে দেখলাম, যেদিনকে অপারেশন সিঁদুরের পর রিটালিয়েশন শুরু হলো, পাকিস্তানের রিটালিয়েশন শুরু হলো, এখান থেকে আবার গোলাবর্ষণ হচ্ছে, এসব হচ্ছে, তখন একটা ভিডিও, সেটা আমাদেরও ডিফারেন্সিয়েট করা সম্ভব হয়নি যে ওটা কোথাকার, কেন। আমরা দেখছি ভিডিও আসছে, আমরা দেখছি এক্স হ্যান্ডেলে পোস্ট হচ্ছে, আমরাও চালিয়ে দিচ্ছি। ঘটনাটা এমন একটা সিচুয়েশন। সেই সময় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি। সেই সময় প্রত্যেকটা নিউজ চ্যানেল তারা ডিসক্লেমার দিয়ে ক্ষমা চেয়েছে দর্শকের কাছে। কেন? কারণ আমরা যে ছবি দেখিয়ে দিলাম যে আগুন জ্বলছে, রাস্তায় টুকরো টুকরো জিনিস ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, সেটা আসলে ফিলাডেলফিয়ার 3 মাস আগের একটা ভিডিও যেখানে আগুন লেগেছে। কিন্তু আমরা চালিয়ে দিলাম করাচি বন্দর ধ্বংস, ভারতের এমন সেখানে ক্ষেপণাস্ত্র হামলা যে ওখানে বন্দর ধ্বংস। না, সেটা নয়, সেটা হয়নি। কিন্তু কিছু ভিডিও তা ঘোরাফেরা করছে। এবার এই ভিডিওগুলো ছড়াচ্ছে, এটা আমি কাউকে দোষ দিতে পারি না, তুমি ছড়াচ্ছ, আমিও হবে ইকুয়ালি রয়েছে। কারণ আমিও তো আমার চ্যানেলে ছবিটা চালালাম এবং ছবিটা ব্রিফ করে যাচ্ছে, আপনারা দেখছেন তো আগুন জ্বলছে। এটাই কি তাহলে করাচি বন্দর? এখানেই কি তাহলে এভাবে হামলা হয়েছে? সত্যি কি ধ্বংস হয়ে গেল করাচি বন্দর? সত্যি কি পাকিস্তানের প্রাণ কেন্দ্র, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ধ্বংস হয়ে গেল? এটা আমরা বলছি। এই জায়গাটায় আমরা কেউ সেদিনকে যে এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি এটা দিই, এটাও একটা গাইডলাইনের মধ্যেই পড়ে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক ভিডিও দেখবেন আপনারা যে ওই ভিডিওটা উঠেছে এবং সেখানে বড় করে আগেই হয়তো শুনতে যাচ্ছে এই ভিডিও সত্যতা যাচাই করেনি, দিয়ে নিজের সংস্থান না। এটা আমরা বলি যে কখনো কোনো সিসি ক্যামেরা ফুটেজ ছাড়া, কোনো ভাইরাল ভিডিও যে এক নেতা আরেক পুলিশ অফিসারকে, সেটাও রিসেন্ট পাস্টে হয়েছে, অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে অকথ্য কিস্তি করেছে। এই সময় আসলে যেন অনুব্রত মণ্ডল, আসলে যে ওটা বোলপুরের আইসি, আমি কি করে বুঝবো? আমার পক্ষে বোঝা সম্ভব? যে সোশ্যাল মিডিয়ায় দেখছে, ধরুন আপনারা দেখছেন, আপনার বোঝা সম্ভব? গলাটা অনুব্রত মণ্ডলের মতো, আমরা যারা অনুব্রত মণ্ডলের গলা জানি আমরা বলতে পারি গলাটা অনুব্রত মণ্ডলের মতো, কিন্তু সত্যি যে ওরা অনুব্রত মণ্ডল কি করে বুঝবো? এই জন্য যখনই অডিও আমরা চালাই, যখন এরকম কিছু চালাই, কোনো ভিডিও, কোনো অডিও, তখন আমরা এটা বলি, বারবার বলতে থাকি, আত্মপক্ষ সমর্থন করি যে এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি নিউজ 18 বাংলা। হ্যাঁ, এই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। হ্যাঁ, বল। একদম, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে কোনটা সত্যি কোনটা মিথ্যে ডিফারেন্সিয়েট, মানে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি না এআই রুবেলা কথা বলছে, কেউ বুঝতে পারবে না। আজকে এই যে অনেকে
হ্যাঁ হ্যাঁ, অনেকেই ভিডিও করছে তো, এখানে ভিডিও হচ্ছে, অনেকেই ভিডিও করলো, ও না সব অনেকেই ভিডিও করলো। এবার এই ভিডিও দেখে অন্য কেউ প্রশ্ন করতেই পারে, ধর এটা সত্যিই উঠে গেল না, এআই দিয়ে করেছিস, কি করে তুমি বোঝাবে? এটার জন্য একটা হাই লেভেল এক্সপার্টাইজ হতে হবে। সেটা আমরা তো সত্যি আমরা লেমেন, আমি এতটা টেকনিক্যালি আমি এতটা মানে খুব মানে ওয়েল ইকুইপড নই, আমি পারবো না। আমার পক্ষে বোঝা সম্ভব না। আমি যখন এই করোনেশন ব্রিজের ছবিটা দেখছি এআই মারফত করেছে, ওইটা আমি যখন অফিসে গিয়ে শুনছি যে আরে ভাই এটা ফেক, তার আগে আমি ভাবছি যে বাবা করোনেশন ব্রিজটা এই অবস্থা, মানে ধসফস নামে অঞ্চলে করোনেশন ব্রিজ গেল, ব্রিটিশ আমলে তৈরি করোনেশন ব্রিজ গেলে তো এই হরদম তৈরি হওয়া ফ্লাইওভারগুলো এমনি চলে যাবে। এটা তখন ভেতরে আমি ওটা দেখে ভাবছি যে বাবা কি অবস্থা। তারপর যখন গিয়ে না এটা নয়, এবার এটার জন্য যখন বিশেষজ্ঞদের ফোন নেওয়া হলো, তখন তারা তাদের চোখটা তো জরুরি ছিল, তারা সেটা বুঝতে পারে। আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আমি একজন সাংবাদিক, আমার পক্ষে বোঝা, আমি খবর কোনটা ঠিক খবর কোনটা ভুল সেটা হয়তো অ্যানালিসিস করে বলতে পারবো, কিন্তু টেকনিক্যাল জায়গা সেটা আমি বলতে পারবো না। ডিজিটাল জার্নালিজম ইজ অল অ্যাবাউট টেকনিক্যালিটিস। আমাকে সবসময় প্রতি মুহূর্তে এডিটোরিয়াল পার্ট, কন্টেন্টের পার্ট, তার পাশাপাশি যেটা আমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজি আমাকে সবসময় মানে ডিজিটাল জার্নালিজম উইদাউট টেকনোলজি বা আমি যদি টেকনিক্যালি চ্যালেঞ্জ হই আমার পক্ষে করাই সম্ভব হতেই পারে। একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমি একটা ভিডিও দিলাম, হয়তো একজনের সেই ভিডিওটার ভিউজ 50K, তার আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সেম, কিন্তু তার ভিডিওটার ভিউজ হয়ে গেল 50K আর আমার 5Kও হচ্ছে খুব ঘুরিয়ে ঘুরিয়ে। কেন? কারণ অনেকগুলো টেকনিক্যালিটিস থাকে, এই যে হ্যাশট্যাগ, এই যে এমন কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো সবার আগে দর্শকদের কাছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, আমি এমনি এমনি একটা ক্যাপশন লিখে দিলাম, আমি জানলাম যে হয়ে গেল না। এই জন্য কিছু ভালগার ক্যাপশন লেখা আমরা দেখতে পাই বিভিন্ন পোর্টালে। তারপরে মেটা ডেসক্রিপশন আছে, মেটা ডেসক্রিপশন এটা একটা বড় পার্ট, যে আমার ভিডিও যেরকম গুগলে হয় না এসইও, অনেকে নিশ্চয়ই জানো যে সার্চ করলে গুগলে আমি আমার একটা রিসর্ট আছে করে দিলাম, বা আমি করে দিলাম আচার্য ইনস্টিটিউশন, সেটা আমি যদি গুগলে সার্চ করি আচার্য ইনস্টিটিউশন নিশ্চয়ই বাংলায় একটা নয় অনেক আছে, কিন্তু কেন এটা দেখা? তার জন্য করতে হয় এসসি, মানে যেটা আমার ওই সিস্টেমে যেটাকে সবার আগে দেখা, গুগলে যেটা হ্যাঁ সবার আগে যেটা দেখা। সেরকমই মেটা ডেসক্রিপশন ইকুয়ালি ইম্পর্টেন্ট, যে আমার ডেসক্রিপশনটা মানে আমার ভিডিও ডেসক্রিপশনটা মানে কতটা এঙ্গেজিং, যে আমার ধরে নিলাম যে ডানকুনিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডানকুনির অ্যাক্সিডেন্ট নিয়ে সব পোর্টাল খবর করবে, কেন লোকে আমারটা আগে দেখতে পাবে? কেন দেখতে পাবে? প্রথমত হচ্ছে আমার তাৎক্ষণিকতা, যে আমি সবার আগে সেই খবরটার আপডেট দেবো, 2 লাইন হলেও আপডেট দেবো, 2 লাইন হলেও আমি ভিডিও পোস্ট করবো। আর একটা হচ্ছে আমার সাজানো, আমার রান্না করাটা যত ভালো হবে, আমার পরিবেশনটা যত সুন্দর হবে, মানুষের কাছে সেটা তত টেস্টি লাগবে, মানুষের কাছে সেটা তত টেস্টি লাগবে। প্রেজেন্টেশনের উপর আমি একই মোচার ঘন্ট বলছি, আমিও করছি, আপনিও করছেন, উনিও করছেন, কিন্তু ওনারটা দারুণ, ওনার প্রেজেন্টেশনটাই আলাদা। আমারটা হয়তো খেতে আরও বেশি ভালো, কিন্তু আমার প্রেজেন্টেশন নেই, তাই জন্য আমাকে কেউ আমারটা কেউ চিঠেও দিচ্ছে না। এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের একটা বড় বিষয়। আরেকটা জিনিস ম্যাডাম, মানে সবথেকে ভিডিও ডিপেন্ড করে যেটা হলো থাম্বনেল। সেটাই বলছি, কতটা ক্যাচি হবে। থাম্বনেইলটাই আমরা এখন অনেক সময় দেখি ভীষণ বালগার, ভেতরে কিচ্ছু নেই, হয়তো ওই যে বললাম তিল, ভিডিওটা তিল, কিন্তু থাম্বনেইলটা এমন তার, হয়তো কোথাও একটা পেটো বোমা ফেটেছে, পেটো ফেটে কিছুই হয়নি, হয়তো কিছুই হয়নি, ফেটেছে ওর মতোখানি পড়ে আছে। এ কি ঘটলো বীরভূমে, বস্তার পাশে কি মিলল? বস্তার পাশে মিলেছে একটা বোমার সুতলি, কিচ্ছু নেই, কিন্তু এ কি মিললো, এ কি পাওয়া গেল গ্রামের পাশে, সাথে সাথে আচ্ছা বীরভূমের লোক কেন, সাথে সাথে সবাই হামলা করে দেখবে, দেখি তো কি পাওয়া গেল গ্রামের পাশে। তারপর মেট্রো স্টেশনে বস্তার মধ্যে এ কি, বস্তা দেখে রহস্য, বস্তা দেখে রহস্য বলীভূত, বস্তার মধ্যে হলো সিমেন্ট, কেউ হয়তো মেট্রোর কাজের জন্য ফেলে রেখে গেছে, কিন্তু বস্তার মধ্যে এ কি,
ঢুকছে মানুষের থাম্বনেইলটা, এই জন্য অনেকে ওইখানে এসে গালমন্দ করে দেয়। এই জন্য আমরা জানতে পারি যে গালমন্দটা কেন করছে। ইন্টারঅ্যাক্টিভ, সেকেন্ড পয়েন্টে চলে আসছি, ইন্টারঅ্যাক্টিভ। যে আমি এটা করছি মানুষের সাথে ইন্টারঅ্যাকশনটা বাড়ানোর জন্য, মানুষ আমাকে গাল দিচ্ছে। নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। চিনছে যা মানে আমি ধরুন রুমেলার খবর বলে আমি একটা পোর্টাল চালাই, আমার একটা চ্যানেল রয়েছে, নেই রয়েছে, আমি এটা চালাই না। সেই রুমেলার খবরে আমি সমস্ত এরকম যে এ বাবা দিশা পাটানিকে আজকে কিভাবে দেখছি আমরা, একই রূপ দিশা পাটানি হয়তো শাড়ি পরা একটা রূপ, যেটা পরে দিশা পাটানিকে দেখা যায় না। আজকে শাড়ি পরা রূপটা দেখে তাই বলছে কি রূপ দিশা পাটানি ঢুকছে, সবাই দেখি কি রূপ না, আর অ্যাওয়ার্ড সেরিমনিতে শাড়ি পরে গেছে। এটার জন্য এরকম করে লেখা হয়েছে। দেখেছি যারা মিথ্যে থাম্বনেল লাগিয়ে আর কি ভিডিওতে প্রচার করে, হ্যাঁ। অনেক সাবস্ক্রাইবার কিন্তু পরে কেটে দেয়। আমি বলে দিচ্ছি, একটা ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে যে ধরুন আমার ইন্টারভিউ যে নিউজ 18 বাংলা প্রসঙ্গে কি বললেন রুমেলা, তো দেখুন নিউজ 18 বাংলা প্রসঙ্গে হয়তো আমি সেই ভিডিওটা কিছু বলি, 20 মিনিটের একটা ভিডিও ইউটিউবে, লোকটা ধৈর্য নিয়ে দেখছে, কখনো হয়তো 1.5x করে দিচ্ছে, কখনো হয়তো 2x করে দিচ্ছে, ফাস্ট করছে, সে পুরোটা দেখার পর দেখি আরে রুমেলা তো নিউজ 18 সম্পর্কে কিছুই বলেনি, কিন্তু আমি তাকে শেষ অব্দি শুনতে বাধ্য করলাম এমন একটা থাম্বনেল দিয়ে যে লোকটা ছাড়লো না। আচ্ছা ও রুমেলা নিউজ 18 সম্পর্কে কিছু বলেছে, দেখি শুনি 20 মিনিট ধরে সে লোকটা দেখে দেখলো কিছু নেই, ভুড়ি গান বন্ধ, 2 অক্ষর 3 অক্ষর 4 অক্ষর আমি লিখে দিয়ে রুমেলাকে গান বন্ধ দিয়ে চলে গেল। কি হলো এটা? আমার ভিডিওটার এঙ্গেজমেন্ট হয়, আমার ভিডিওটায় 500টা কমেন্ট পড়ি, তার মধ্যে 499টি আমাকে গাল পেয়ে, আর একটা হয়তো আমারই লিঙ্ক শেয়ার করে। এইরকম হয় মানুষকে এনগেজ করার জন্য। এবার আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা কিসে জোর দেব। আমরা কি ফেক জিনিসগুলো নিয়ে থাকবো? হতে পারে না। যেই জিনিসটা আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের জিনিসটা কি করে এরকম এত মানে আমি এখন বলছি যে ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে বর্তমান, ডিজিটাল প্ল্যাটফর্মই হচ্ছে ভবিষ্যৎ, তাহলে সেই ভবিষ্যৎটাকে আমি এরকম অন্ধকারে কি করে পাঠিয়ে দিই? সেই জিনিসটাকে আমি এত নোংরাভাবে কি করে ডিল করতে, এটা হয় না। এবং অনেক পোর্টাল, মানে আপনারা বিচক্ষণতার সঙ্গে বিচার করে দেখতে পারেন, অনেক পোর্টাল সাংবাদিকতা, মানে আমি ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতা হোক বা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকতা, 3টে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কিওয়ার্ড, স্ক্যানিং, মডিউলেশন অব্দি লিখতে পারবো কিনা জানি না, শেষ হয়ে যাবে কিনা। হ্যাঁ, মডিউলেশন, এটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া হোক বা ডিজিটাল মিডিয়া, এই 3টে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই 3টের উপর ডিপেন্ড করছে সবটা। কি এই 3টে কি? আমি এতক্ষণ যেভাবে কথা বলছি, আমার কথার মধ্যে কোনো সুর নেই, যে আমি বলে শোনাচ্ছি। একটু গিয়ে কোনো খবরের কাগজ আছে নাকি, একটু ভেতরে গিয়ে দেখেন, যে কোনো একটা পেপার আছে। উনি পরে এলেন না, উনি পরে এলেন না, আপনাদের পরে এসেছেন। না থাকলে চলে আসুন, অসুবিধা নেই। হ্যাঁ, না আমি দেখতে চাই না, আমি ওই পেপারটা রাখতে চাই সামনে, না হলে তো হয়েই যায়। এবার এই 3টে আমি ব্যাখ্যাটা করি। আমি যেভাবে কথা বলছি, আমার কথাটার মধ্যে কোনো সিমটম, কোনো সুর নেই, আমি কাট টু কাট কথা বলছি, কিন্তু আমার কথাটা আমি এক লাইনে কি এক পেসে কি বলে যাচ্ছি, আমি ধরে নিলাম আমি পড়ছি, আমার পড়াটা শুনি। ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা হলে এমন এক ধরনের সাংবাদিকতা যা ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ, পরিবেশন ও প্রচার করে।
মূলত অনলাইন প্ল্যাটফর্মে কার্যকর হয়, যেমন নিউজ ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইউটিউব ইত্যাদি। এটা কি করলাম আমি? পড়লাম, রিডিং করলাম। ডিজিটাল প্ল্যাটফর্মে আমি একটা ভিডিও করছি, আমি পডকাস্ট করছি, আমি ভিডিও করছি। আমি যদি এভাবে প্লেন পড়ে যাই, আপনি শুনবেন? আমি যদি চ্যানেলে এরকমভাবে প্লেন খবর পড়ে যাই, আপনি শুনবেন? শুনবেন না। কিন্তু আমি যদি এইভাবে পড়ি, ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা এমন এক ধরনের সাংবাদিকতা যা ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ, পরিবেশন ও প্রচার করে। আমি কিন্তু একদম টানা পড়লাম না, কিন্তু আমি টানাই পড়লাম, কিন্তু ভেঙে ভেঙে। এই জায়গাটাই হচ্ছে, এই যে আমি পড়লাম, এই আমাদের কথা বলার মধ্যেও যদি আমরা এটা প্র্যাকটিস করি না, তাহলে খুব ভালো। এই তিনটে পয়েন্ট এবার আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্টটা কিওয়ার্ড আমি পড়লাম, যেটা ডিজিটাল, একটু ফলো করতে হবে যে আমি কোথায় কোন শব্দগুলো স্ট্রেস দিচ্ছি। ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা এমন এক ধরনের সাংবাদিকতা যা ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ, পরিবেশন ও প্রচার করে। আমি সবকটা ওয়ার্ডে কিন্তু একই রকম স্ট্রেস দিইনি, আমি কিছু কিছু ওয়ার্ডে স্ট্রেস দিচ্ছি। এক, ডিজিটাল জার্নালিজম, ডিজিটাল সাংবাদিকতা, এই দুটো শব্দ। তারপরে ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তি, তারপরে যে লাইনের লাস্ট তিনটে শব্দ, সংবাদ সংগ্রহ, পরিবেশন এবং প্রচার। এগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কোনগুলো? যেগুলো আমি যখন কথা বলবো, আমার দর্শককে, আমার শ্রোতাকে শুনতে আমি বাধ্য করব। যেই জায়গাটায় আমি স্ট্রেস দেবো, সেই জায়গাটায় আমার দর্শক, আমার শ্রোতার এক্সট্রা অ্যাটেনশন আমি পাবো। এই পুরো পার্টটার মধ্যে, এই পুরো লাইনটার মধ্যে আমার স্ট্রেস দেওয়ার পার্টই হচ্ছে এইগুলো। কারণ আমি ডিজিটাল সাংবাদিকতা নিয়ে কথা বলছি, আমি ডিজিটাল জার্নালিজম নিয়ে কথা বলছি। সেখানে আমার কিওয়ার্ড হতেই হবে এগুলো, যে ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা এমন এক ধরনের সাংবাদিকতা যা ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ, পরিবেশন ও প্রচার। সেরকমই আমি যখন খবর পড়ছি, আমাকে যখন একটা ইস্যু নিয়ে কথা বলতে হচ্ছে, 4 লাইন আমি যদি কথা বলি, আমি এবার বলছি, আমি ধরে নিলাম ডানকুনিতে ওই দুর্ঘটনা বা কিছু একটা। আজ সকাল 9টার সময় বা আজ সকালে, টাইম মেনশন না করে, আজ সকালে ডানকুনি আরামবাগ রোডে ভয়াবহ এক দুর্ঘটনা, উল্টে গেল ডাম্পার, চালক পলাতক, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন। কিছু কিছু শব্দের উপর আমি স্ট্রেস দিচ্ছি, সব শব্দে আমি স্ট্রেস দিচ্ছি। কোন শব্দগুলো স্ট্রেস দিচ্ছি? ডাম্পার, উল্টে গেল, মৃত্যু হলো একজনের, এবং কোন রাস্তাটা, হ্যাঁ, চালক পলাতক। এই যে যেই জায়গাগুলো আমরা স্ট্রেস দিচ্ছি, সেই জায়গাগুলোতেই আমরা প্রশ্ন করে উত্তর পাই। ওই যে 5W1H ফলো করি আমরা যেখানে যেখানে, সেখানে আমরা স্ট্রেস দিই। ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা কি? ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা মানে হোয়াট? এমন এক ধরনের সাংবাদিকতা যা ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, কি ব্যবহার করে? ডিজিটাল প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে সংবাদ সংগ্রহ, পরিবেশন ও প্রচার করে। কি করে? সংবাদ সংগ্রহ, পরিবেশন এবং প্রচার করে। এইগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। এইগুলোর ওপর আমাকে স্ট্রেস দিতে হবে যখন আমি কথা বলবো, যখন আমি একটা ভিডিও করবো, সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম হোক, সেটা ইলেকট্রনিক মিডিয়া, আমি যখন কথা বলবো। ইনফ্যাক্ট এটাই আমি বলছি যে আমরা যখন রেগুলার লাইফে সকলের সঙ্গে কনভারসেশনে যাই, আমার মনে হয় এরকমভাবে যদি আমরা কথা বলি, আমি এখনও যেভাবে কথা বলছি, কিছু কিছু শব্দে কিন্তু আমি জোর দিয়েই কথা বলছি, এবং সেই শব্দগুলোর উপর আমি জোর দিচ্ছি এই কারণে যাতে সেটা কর্ণগোচর হয়, যাতে সেটা শুনতে ভালো লাগে, বা যাতে সেই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ আমি এটা বলতে পারি। এটা গেল কিওয়ার্ড। এবার হচ্ছে স্ক্যানিং। আমি তো চাইলে ঠিক ওইভাবেই পড়ে যেতে পারতাম যে ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা হলো এমন এক ধরনের সাংবাদিকতা যা ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ, পরিবেশন ও প্রচার করে। আমি এইভাবে পড়ে যেতে পারতাম, কিন্তু আমি পড়লাম না।
আমি কোথাও কোথাও থামলাম। কিরকম থামলাম? ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা এই যে যেভাবে আমি করছি, কোথাও আমি থামছি, কোনো জায়গায় আমি থামছি, কোনো জায়গায় আমি থামছি না। ডিজিটাল জার্নালিজম বা ডিজিটাল সাংবাদিকতা হলো এমন এক ধরনের সাংবাদিকতা যা ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংবাদ সংগ্রহ, পরিবেশন ও প্রচার করে। এটি মূলত অনলাইন প্ল্যাটফর্মে কার্যকর হয়, যেমন আমরা নিউজ ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইউটিউব ইত্যাদি। যেইগুলো আমার কিওয়ার্ড, যেগুলোর ওপর আমি জোর দিচ্ছিলাম, ঠিক তার পরে যখন আমি থামছি, তখন হচ্ছে আমি স্ক্যান করছি, আমি থামছি। যেই জায়গাটায় আমি শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, যেই জায়গাগুলো আমি থামছি, দ্যাট ইজ স্ক্যানিং। আমি টানা করছি না, আমি শব্দের উপর জোর দিয়ে কিছু কিছু জায়গায় থামছি, আর কিছু কিছু জায়গায় থামছি না, মানে থামার প্রয়োজন নেই সেটা। যেই জায়গাগুলি আমি থামছি, এগুলো আমার স্ক্যানিং। আমি যেভাবে কথা বলছি, আমি কিন্তু থেমে থেমেই কথা বলছি, মানে আমি কিন্তু টানা আপনাদের সঙ্গে কথা বলছি না যে যে জায়গাগুলো আমি থামছি না, আমি এভাবে কথা বলছি না, এভাবে আমি কথা বলছি। আমি কথা বলছি কিছু কিছু জায়গায় থেমে, কিছু কিছু জায়গায় শ্বাস নিয়ে আমি কথা বলছি। এটাকে বলে স্ক্যানিং। মডিউলেশন, আমি তো এক সুরে, যে আমি প্রথমেই কথা বললাম যে আমি এক সুরেই কথা বলে যেতে পারতাম যে এটি মূলত অনলাইন প্ল্যাটফর্মে কার্যকর হয়, যেমন নিউজ ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইউটিউব ইত্যাদি। এক সুরে এক পেসে কথা বলে গেলাম, কিন্তু না, আমি কথা বলছি কীভাবে? কখনো গ্রাফটা এরকম উঠছে, কখনো এরকম জায়গায় নামছে, আবার কখনো এরকম জায়গায় উঠছে, আবার কখনো এরকম জায়গায় নামছে। আমার কথা বলার মধ্যে মডিউলেশন হচ্ছে। মডিউলেশন হচ্ছে আমি যে কথাটা বলছি সেটা তরঙ্গের মধ্যে দিয়ে কানে আসছে, তো প্রত্যেকে সেরকম আপনারাও যেরকম কথা বলছেন সেগুলো তরঙ্গের মধ্যে দিয়ে কানে আসছে। এবার আমি যখন কথা বলছি, আরেকজন যখন কথা বলছে, সেই কথা বলাটার মধ্যে পার্থক্যটা ঠিক এই জায়গাতেই যে আমি মডিউলেশনের মধ্যে দিয়ে কথা বলছি। সেই কারণেই আমাকে টিভিতে লোকে শুনছে, বা একজন মানুষকে ডিজিটাল প্ল্যাটফর্মেও লোকে শুনবে। অনেকেই কথা বলে, কিন্তু সকলে ধ্রুবরাঠি হয় না, সকলে সন্দেশ হয় না। আবার আমাদের যারা মোনোটোনাস লাগে, একদম একরকমভাবে আমরা কেউ কথা বলি না। আমরা ফোনে প্রেম করলে যেরকমভাবে কথা বলা হয়, অনেকে যেরকম ফিস করে কথা বলে, অনেকে বুঝতে পারে না, সেরকমভাবে কিন্তু অনেকে সামনেও কথা বলে, তাকে না বোঝা যায় না সে কী বলছে, কেন বলছে, এগুলো বোঝা যায় না, এগুলো খুব অস্পষ্ট। আমি যদি একটা মানুষের সঙ্গে কমিউনিকেট স্পষ্টভাবে না করতে পারি, সেটা আমি সেখানে ব্যর্থ। আমি যদি আমি পড়ছি, অনেকের খবরের পড়া বা বলা বা তার রিপোর্টিংয়ের ধরন অন্যরকম। অনেকে খুব চিৎকার করে বলে, অনেকে খুব টিমিড, খুব আস্তে বলে, আবার অনেকের উচ্চারণ স্পষ্ট হয় না। আমি চেষ্টা করবো যে সেগুলো যেন না, আমি হয়তো খুব মধ্যবিত্ত হয়ে থাকবো, খুব মিডিয়কার হয়ে থাকবো, কিন্তু আমি চেষ্টা করব যে আমার বলাটা যেন সবার থেকে আলাদা, আমার বলার মধ্যে যেন একটা অন্যরকম। এই যে মানুষ বলে কেন যে আলাদা রকম বাচনভঙ্গি, তাই জন্য ওকে শুনতে ভালো লাগে। অনেকের কথা আমাদের এমনিই শুনতে ভালো লাগে। কেন শুনতে ভালো লাগে? তার মধ্যে আলাদা কি? আমার কথা কেউ কেন শুনবে? আমার মধ্যে আলাদা কি? আমাকে আলাদাটা তৈরি করে নিতে হবে। এবং চ্যানেলে তো ব্যাপারটা আলাদা, ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপারটা আলাদা। ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে তার দায়িত্ব আরও বেশি, কারণ আমার বাড়িতে, আমি হয়তো আমার বাড়ির মধ্যে আরও 3টে এরকম ইউটিউবার বসে রয়েছে, আরও 3জন হয়তো এরকমভাবে খবর বলছে। আমারটা কেউ কেন শুনবে? আমাকে আমার আলাদা আইডেন্টিটি তৈরি করতে হবে। আমি যেভাবে কথা বলবো তার মধ্যে অনেক ব্লগার, আমি এবার সাংবাদিক বাদ দিয়ে শুধু ব্লগারদের কথায় আসি। অনেকে যারা ইউটিউব করে সবাই ব্লগার, যারা ব্লগ করে সবাই ব্লগার, কিন্তু এই ব্লগারদের মধ্যেও কেউ আছে খুব সুন্দর ব্লগ করে, কেউ আছে খুব কুৎসিত ব্লগ করে, কেউ ভাবে যে আমি 4টে খারাপ কথা বললে আমার রিচ বাড়বে, আমি দারুণ ব্লগার, আমার টাকা আসবে। অনেকে ভাবে আমি ভদ্রতার সঙ্গে করবো, তাতে আমার যা হয়। এবার অল্প সময় অনেকটা টাকা পেয়ে যাবো, এই টেন্ডেন্সিটা এখন বেশি। তাই জন্য এখন সব ব্লগাররাই ভালগারিটির দিকে চলে যাচ্ছে, কম বেশি সবাই। মানে আমি ভীষণ ফলো করে আমি বলছি, যারা হয়তো একসময় আমি দেখতাম যে দারুণ কন্টেন্ট করতো, কন্টেন্টগুলো দেখতে খুব ভালো লাগতো, বা কি সুন্দর, মানে শিক্ষামূলক কন্টেন্ট, আজকে আমার তাদের কন্টেন্ট দেখতে ভালো লাগে না। আমার তাদের কন্টেন্ট দেখলে মনে হয় যে কী ভালো, মানে মাকে নিয়ে, বাবাকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে এমন কিছু কুৎসিত মন্তব্য
আমার মনে হয় না সেটা ভীষণ জাস্টিফাই। মানে আমি কাদের জন্য করছি, কাদের জন্য আমি এই জায়গাটায় এসেছি। মানে তাদের এখন প্রচুর রিচ, তাদের এখন প্রচুর ইনকাম, এখন তারা যা খুশি করে আরও তাদের রিচটা ধরে রাখছে। আজকে আমাদের গোটা জীবনটাই এই কেন্দ্রিক হয়ে গেছে। কটা লাইক আমরা পেলাম, কটা সাবস্ক্রাইবার আমাদের হলো, কটা ভিউজ আমাদের। সাংবাদিকদের আমি ছেড়ে দিলাম, যারা এমনিও সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছে, আমার ছবিতে কটা লাইক হলো, আরেকজনের হয়তো খুব কুৎসিত একটা ছবি, যেই ছবিতে হয়তো এত লাইক করার কথা নয়, যে ছবিতে হয়তো এতগুলো কমেন্ট করার কথা নয়, আমি গিয়ে দিচ্ছি তার ছবিতে এরকম এই এত কমেন্ট, এত লাইক। এতে অনেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। আমার মাধ্যমে কিন্তু মানসিকতাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। একদম একদম একদম। আমি তো আপনাকে বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে সবাই সবাই সাংবাদিক, আজকের দিনে দাঁড়িয়ে সবাই সব জানে। আপনি একটা সামান্য, আমি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কথা বললাম, যে সবাই সবর বিশেষজ্ঞ, সবাই যুদ্ধ বিশেষজ্ঞ, এটা হয়ে গেছে। আপনি আজকে এই যে ধরুন এখানে যদি একটা সুনামি হয়, ধরুন এই যে কি বলে, এই যে কি হলো, আরে মহাকাশে অভিযান, কি শুক্লা, কি শুভাংশু শুক্লা, শুভাংশু শুক্লা, শুভাংশু শুক্লা কি ছিল, শুভাংশু শুক্লার পক্ষে কেন ফিরে আসা সম্ভব হলো, কেন রাকেশ রোশনের ক্ষেত্রে হয়নি। তো এইগুলো ইয়াকি মারলাম আমি, যাই হোক। তো এগুলো কেন, মানে কেন এটা হলো, সবাই দেখি মহাকাশ বিজ্ঞানী হয়ে গেছে। আমার সোশ্যাল মিডিয়া খুললে ভয় লাগে। হ্যাঁ ঠিক, কে এয়ার ইন্ডিয়ার কথাটা বললো? হ্যাঁ, এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ। ব্ল্যাক বক্স উদ্ধার হোক না হোক, প্রত্যেকের বাড়িতে যেন একটা করে ব্ল্যাক বক্স আছে, সেটা তো আজ বাবা সবাই জানে কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই। হ্যাঁ মানে মানে আমাদের এতটা সচেতন হয়ে, বিশ্বাস করুন, আমাদের এতটা সচেতন হয়ে বলতে হয় না যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পর হয়তো ওই এভিয়েশন এজেন্সির তরফ থেকে তথ্য এসেছে, আমরা সেটা দেখে, সেটা পড়ে, সেটা থেকে সামারি বের করে, পয়েন্ট করে আমরা হয়তো সেটা খবরে পরিবেশন করছি। তখন আমাদের মনে হয় যে বাবা সোশ্যাল মিডিয়া এতগুলো তথ্য ঘুরছে, এত রকম, আবার এটা নিয়ে মানুষের মধ্যে গালগুলো করবে না। এটা মনে হয়, এই জায়গাটা আমাদের মনে হয়, কারণ প্রত্যেকে যেই ঘটনাটাই ঘটুক, মানে সেটা একটা ন্যাচারাল ক্যালামিটি হোক, এখানে একটা ভূমিকম্প হোক, সুনামি হোক, যে এখন যদি, এখন কটা বাজে, এখন 12:40, এখন 12:40, 12:40 তো 1:40, 1:41, হ্যাঁ, ওইটা অ্যাটলিস্ট 11টা স্লো হয়ে গেল কি করে, তাই হবে। যদি এখন এখানে একটা ভূমিকম্প হয়, সুনামি হয়, আমি লিখে দিতে পারি সকলেই দেবী প্রসাদ দুয়ারি হয়েছে, সকলেই বলতে পারে ও একটা ভূমিকম্প হয়েছে 1:40, তাহলে তো আফটার শক, এই তো আর 10 মিনিট অন্তর অন্তর 3টা আফটার শক হবে। আমি লিখে দিতে পারি, সোশ্যাল মিডিয়ায় এগুলো পোস্ট হয়ে যাবে, আমার ভয় লাগে। এবং এই জন্য আমাদের চ্যানেলে প্রত্যেকেরই কিছু ডিজিটালি কিছু ভিডিও করতে হবে। আমি সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি, খুব বড় কিছু না হলে আমি নিজে ওই ডিজিটাল ভিডিও করি না। এবং তার জন্য আমাকে অফিসে বলে যে কেন করছিস না, এরকম একটা কন্টেন্ট আছে, এরকম একটা কিছু, এটা কর, নিজের মতামত, নিজের কিছু, আমি করি না। আমি একদম রিসেন্টলি যে বিজেপি নেক্সট সর্বভারতীয় সভাপতি কে হবে, জেপি নাড্ডার পর সর্বভারতীয় সভাপতি বিজেপির কে হবে, 3জন মহিলার নাম ঘোরাঘুরি করছিল, এবং 3জন মহিলাকে নিয়ে যে সম্ভাব্য এই 3টে নাম আমি একটা ডিজিটালি ভিডিও, এবার ডিজিটালি ভিডিও যখন আমি করলাম, নিউজ 18 বাংলার একটা পলিটিক্যাল পরিচয় আছে, সেটা সকলেই বলে, আমাকেও প্রচুর শুনতে হয় না, চোখে চাকা সিসি লোকে বলে আর কি এরকম। এবং আমি ছবিটা চাটি না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। যদি আমাকে কেউ অন এয়ার ফলো করে, আমি কোনোদিনই চোখে চেপে কথা বলবো, মানে আমি তৃণমূলের নেতাকেও প্রশ্ন করতে পারি। এবং এটা আমি প্রথমেই বলেছিলাম যে আমার যে ব্যক্তিসত্তা, সেটাকে আমি বিসর্জন দিতে পারি। আমি টিভি 9-এও সেটা করিনি, আমি 24-এও করিনি, এবং তার আগে আরও 3টে চ্যানেলে সেখানেও করি। এবার বিষয়টা হচ্ছে যে যখন আমি ওই 3জন মহিলা, সম্ভাব্য মহিলা মুখ বিজেপির সর্বভারতীয় সভাপতি, আমি তা কেন 3জন সম্ভাব্য মুখ, কেন তাদের নামই ভেসে উঠছে, এটা নিয়ে একটা ভিডিও করেছি। এবং সেই ভিডিওটা বলেছিলাম যে এই 3জন যে নাম ভেসে উঠছে, তারা 3জনই দক্ষিণে, সাউথ ইন্ডিয়া বা
সাউথ ইন্ডিয়ার 3 জন কেন বিজেপি রাখছে সম্ভাব্য তালিকা, কারণ সাউথে বিজেপির জায়গাটা অতটা শক্ত নয়, এখনও বিজেপি প্রবেশ করতে পারে। তাই কি 3 জন দক্ষিণের মানুষ মহিলা মুখ কেন করছে? কারণ বিজেপি দেখেছে রিসেন্ট পাস্টে দিল্লি ভোট হোক, হরিয়ানা ভোট হোক, মহিলাদের ভোটটা বিজেপি কেটার করতে পেরেছে। তাহলে কি এই কারণে 3 জন মহিলা আর কোনো পুরুষ নেই? তার মধ্যে একজন নির্মলা সীতারামন, যার নাম সব থেকে বেশি ঘোরাফেরা করছে। আমি কিন্তু এগুলো সব তথ্য বিভিন্ন জায়গা থেকে নিয়ে যে কাদের নাম হতে পারে কথা বলে সিনিয়র সেন্ট্রালি বিজেপির সিনিয়রদের সাথে কথা বলে এটা করেছি। কিন্তু সেই ভিডিও পোস্ট হওয়ার পর তার নিচে আপনি কেন হচ্ছেন না? আপনি কি শুধু হ্যাঁ, আপনি কেন করছেন? আপনি কেন, আপনার নাম কেন নেই? আপনি কি শুধুই ছবি চাটবে? আপনি কি করে বলতে পারছেন এই 3 জনের নাম? এবং কারোর গায়ে পায়ে যাবে না, আমার আবার এগুলো ভীষণ গায়ে লাগে। আমি জানি সে তারা হয়তো আমি তাদের সঙ্গে জীবনে দেখাও হবে না বা হবে না। বিশেষ করে সবই আমাদের এই ডিজিটালের না ভিউয়ার্স ভীষণ থাকে ইন্ডিয়ান ডিজিটাল মিডিয়া, তার হচ্ছে বাংলাদেশ। এটা অনেকে ফলো করে দেখবে এবং সেখানে আমি কি পরি, পোশাক কি পরি অফিসে? আমি ব্লেজার পরি, আমি শার্ট পরি, আমি তার সঙ্গে ট্রাউজার পরি এবং সেটা পুরোটাই ঢাকা পোশাক। কিন্তু তারপরেও যে আফা আপনি এগুলো কি পরছেন, মানে আমি শার্ট পরেছি যার এত অবধি বন্ধ হয়েছে, যেটা এখনো যেভাবে বন্ধ, আমি এরকম শার্ট পরেছি, আমি ব্লেজার পরেছি, ট্রাউজার পরেছি এবং দেখাও যাচ্ছে আমার এইটুকু, এবং তাতে আমার কথা বলাটাই হাইলাইটেড হয়। কিন্তু না, সেই ভিডিওর ভিউজ হচ্ছে 162K, 24 ঘন্টা পর 162K ভিউজ, দারুণ ভিউজ, কমেন্ট প্রচুর, ওই 500-600 কমেন্ট। কিন্তু তার মধ্যে কমেন্ট আপনি ছবি চাটেন কেন? শুধু আপনি যান না, আপনি হন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। নির্মলা সীতারামন কি আপনাকে কানে কানে বলে গেছে যে উনি সভাপতি হবেন? আপনি এগুলো বিজেপির কোন নেতার বাড়ি গিয়ে আপনি খবরগুলো পান? এইগুলো বলছে আমাকে লোকজন। এবং কেন বলছে জানেন? এইটা হচ্ছে আরো একটা রিগ্রেসিভ জিনিস বলছে একজন মহিলাকে, কারণ বলাটা খুব সহজ। ডিজিটাল প্ল্যাটফর্মে শেমিং করা সব থেকে ইজি হয়। মানে আপনি যদি একটা নিজেও চ্যানেল করেন, আপনি যদি একজন পুরুষ হন খানিকটা সেফ, আপনি যদি একজন মহিলা হন তাহলে শেষ। তাহলে আপনি কি বলছেন, মানে আপনি যদি সমস্ত কিছু ঢেকেও কথা বলেন, তাও ওরা স্ক্যান করে অনেক কিছু, হ্যাঁ একদম। এবং এমন কিছু শুনতে হয়, এমন কিছু শব্দ শুনতে হয় যেগুলো শোনার পর মনে হয় আরে বাবা, এটা তো আমার বাবাও এই ভিডিওটা দেখে। মানে ইনফ্যাক্ট আমি যে ভিডিওটার কথা বললাম সেটা দেখে সেটার কমেন্ট করার পর আমি বলছি আমি এই কারণে ডিজিটালে ভিডিও করতে চাই না, আমাকে দিয়ে এসব করাবে না, আমার ভালো লাগে না। বলছি তুই ভিউজ দেখেছিস? আমি ভিউজ আমি যাই না, আমি এইসব ভিডিও করবো। এবার এটা বলাটা কেন এত সহজ? কারণ আমি একজন মহিলা, আমাকে বলছে, এবং যারা বলছে তারা এতটা রিগ্রেসিভ, যেহেতু আমি বলছি বিজেপির লোকেরাই কিন্তু বলছে বেশি। বিজেপির লোকেরাই আমাকে বলছে আপনি কি শুধু ছবি চাটবেন? আপনিও যান না, আপনি করুন। বিজেপির লোকেরাই আমাকে বলছে, এবং বিজেপির লোকেরাই এটা বলছে তার কারণ একটা মুষ্টিমেয় মানুষ তারা এতটা রিগ্রেসিভ, তারা ভাবে হ্যাঁ বাবা, মহিলা সর্বভারতীয় সভাপতি হবে, কেন হবে? এতজন নেতা থাকতে কেন এই নেত্রীরা হবে সভাপতি? মহিলাদের অগ্রাধিকার নয়। আর আপনি বলছেন যে মহিলা হয়, আপনাকে তো আরোই না, আপনার সব খান, এই ধরনের কথা বলে। তখন আমার মনে হয় যে আমার বাবা তো খুব খুলে নিউজ 18 দেখে, ও আচ্ছা দেখি আজকে কি হয়েছে, ও আচ্ছা আমার মেয়ের ভিডিও বা দেখি, ও আচ্ছা কমেন্ট দেখি বা অনেক কমেন্ট, ও তারপর দেখছি মেয়েকে দিয়ে। এগুলো হয়তো আমি হয়তো একটু বেশিই ভাবি, কিন্তু আমি এগুলো ভাবি তার কারণ আজকে মোবাইলের অ্যাক্সেসটা শুধু আমার নয়, আমার বাড়ির ছোটো বাচ্চাটারও আছে। সেও যদি এখন গিয়ে দেখে এগুলো, আজকাল ওই যে বললাম যে কোনটা ভালো আর কোনটা ভালগার, এই ডিফারেন্সিয়েশনটাই তো সকলে বোঝে না। আজকে চটকদারির দুনিয়া, আমি যা কিছু এমনটা করে দেবো ও হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন কিনা আমি দেখেছি অনেক জায়গায়, আপনারাও খেয়াল করবেন এরপরে,
TV9 তাদের লোগো আছে TV9 এরকম করে। 21শে জুলাই আমি গেছি রিপোর্টিংয়ে। 21শে জুলাই রিপোর্টিংয়ে গিয়ে দেখছি অনেক বুম ঘোরাফেরা করছে, একটা বুম দেখছি TV9 এর মতো। তো আমি হাঁটতে হাঁটতে একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে গিয়ে দেখলাম TV9 এর টিটা বড়, ভিটা এরকম ছোট, 9টা এরকম। ওদের লোগোতে টিটা ছোট, ভিটা বড়, 9টা ছোট। সেম লোগো, শুধু ওই ছোট আর বড়র পার্থক্য সেম। এবং লোকে ওদেরকে দেখে দৌড়ে দৌড়ে যাচ্ছে, যেই বুম ধরছে কথা বলছে, তারা ওখান থেকে লাইভ করছে, ইউটিউবে লাইভ, কোনো অসুবিধা নেই। এগুলোর তো কোনো ব্যারিয়ার নেই যে তুমি করতে পারবে না, তুমি TV9 এর লোগোকে কপি করে এটা করতে পারবে না। হ্যাঁ, এবং আমি দেখে বলছি কি ব্যাপার, TV9 এটা কি? সামনে গিয়ে দেখছি TV9 এর টি বড়, ভি ছোট, 9টা বড়। ওদের ঠিক উল্টোটা, ওরা ভিটা বড় করে টিটা 9টা ছোট করে দিয়েছে, কিন্তু সেম কালার, ব্লু রেড হোয়াইট, যেরকম লোগোটা সেরকম। সেম ভাবে Z24, এখন তো Z24 ঘন্টাটা হয়ে গেছে, জেড, হ্যাঁ জেড তারপর 24 এরকম হয়ে গেছে, যেরকম Z5 হচ্ছে জেড তারপরে ছোট্ট করে 5। সেম ভাবে দেখছি লোগো তৈরি করাটাও এখন কত সহজ। জেড, একটা বড় জেড, তার ঠিক ছোট্ট করে নিচে 24 লোগো, একদম ওই লাল আর সাদা। মানে কালকে একটা দেখলাম, আমি জুম করেছিলাম, আর বাংলা সেম একদম কে বাংলা, হ্যাঁ। ওই যে আর আর মানে বিষয়টা হচ্ছে আর এই যে মাথার যে পোরশনটা নেই, না নেই কে বাংলা একদম। আমি সামনে গেলে কিন্তু কে বাংলা, কিন্তু দেখে মনে হবে মানে পুটকিটাও সেম রাখা। আমি দেখি চমকে উঠেছি, যার হাতে লোগোটা আছে আমি বললাম এই আবার কবে এই লোগোটা পেলে হাওড়া, কিন্তু ব্যাপারে সামনে গিয়ে দেখলাম কে বাংলা। এবার আপনারা ভাবুন তাহলে যে ডিজিটাল এটা কি করা উচিত? এরকম একদম নয়, কখনো নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি কতজনকে আটকাবেন? আমি আজকে একটা ওরকম লোগো করলাম, উনি কালকে আরেকটা লোগো করলেন, আরেকজন আর একটা লোগো। এই লোগোটা করাও কোনো ব্যাপার নয়। আসলে কি আইন বা মানে হোয়াট টু ডু অর নট, আমি যদি এই প্রসঙ্গেও আসি, ডিজিটাল সাংবাদিকতা, ডিজিটাল জার্নালিজমে কিচ্ছু নেই, এখনো পর্যন্ত কিচ্ছু নেই। কারণ যেই আইন তৈরি হওয়া, সেই সময় ডিজিটাল জার্নালিজম কোথায়? সেই সময় কারোর ধারণারই বাইরে যেরকম হতে পারে। আর কোনো স্টুডেন্ট লয়ের সেক্টরটায় যাচ্ছে না, বা গভর্নমেন্ট থেকে ল কেউ আসলে কি এখন স্টুডেন্ট মানে কোনো মানে যারা শুরু করছে, যারা একদম নভিশ, তারা তো ছেড়ে দিল। যারা পুরনো, যারা দীর্ঘদিন ধরে করছে, তারাও ভাবছে আরে ভাই ও এটা করছে আমি করবো না, আমিও এটা করবো। আইন ভাঙাটাই এখন আইন হয়ে যাচ্ছে। ডিজিটাল জার্নালিজমের এক্স্যাক্টলি কোনটা করা উচিত কোনটা নয়, এর কোনো রকম কোনো সিস্টেম, কোনো নর্মস কিচ্ছু নেই। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ওই যে কী খায়, চ্যানেল স্ট্রাইক খায়, বন্ধ হয়ে যায়, রিপোর্ট খায়, বন্ধ হয়ে যায়, এগুলো করে। এবার যখন করে তখন তারা পড়াশোনা করে, বা তখন হয়তো তারা RTO করে জানতে চায় যে হ্যাঁ দেখি তো আমার তাহলে RTI করে যারা আমার কি আছে, আমার কেন আমাকে স্ট্রাইক দেওয়া হলো। কিন্তু তার আগে কেউ এই বিষয়টা নিয়ে চর্চা পর্যন্ত করে। তাহলে চলে, কারণ কোনো বন্ধ হয় না। টাকা দাও, ন্যায় কিনে না, কোনো অসুবিধা নেই। এখন নেই, এখনো নেই, সেটাই তো আমি বলছি। আমি একদম শুরুতেই এটা বলেছিলাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আমরা সবাই এই নিয়ে প্রচুর রচনা লিখতাম, রচনা পাতাঘাট। আমি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপটাই পড়ে যেতাম, অন্য কিছু তার সঙ্গে কি বর্ষাকালে কি শীতের সকাল লিখতাম। কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপটা এটা কত মানে কত কি বলবো, কত উপযুক্ত এইসব ক্ষেত্রে। এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের কি হয়, নিউজে আমরা খবর করছি, যেগুলো চ্যানেলে দেখানো হচ্ছে সেই পার্টগুলো কেটে কেটে ডিজিটাল প্ল্যাটফর্মে ওঠে, ডিজিটালি সেই ভিডিওগুলো আপলোড হয়। চ্যানেলে যে খবরটা গেল সেই খবরটার পার্ট অংশবিশেষ আপলোড হলো হচ্ছে ডিজিটালের অরিজিনাল ভিডিও না, চ্যানেলেরটাই কেটে আপলোড। আজ থেকে 10 বছর আগে চ্যানেলের এই ভিডিওটা কেটে ডিজিটালে তোলার এটা কোনো চল ছিল না। ফলত আপনি খবর করতে করতে, আপনি খবর বলতে বলতে আপনার মুখ থেকে যদি একটা উল্টোপাল্টা শব্দ বেরিয়ে যেত, হয়ে যেত।
এখন ভীষণভাবে নিউজ প্রেজেন্টাররা ভাইরাল হয়। আগে প্লেন অ্যান্ড সিম্পল নর্মাল, আমি অমুক বলছি, আপনাদের স্বাগত, নজর রাখবো বিশেষ বিশেষ খবরে, শাড়ি পরে দূরদর্শন, তারপর খাস খবর, শাড়ি, এগুলো ভাঙতে ভাঙতে একটু চেঞ্জ হয়ে এখন যে জায়গায় এসেছে সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা মুহূর্তে এটা ভাবতে হয়, হতেই পারে আমরা তো হিউম্যান বিং, আমাদের মুখ থেকে একটা আমি বলছি আমি কাক বলতে গিয়ে কাল বলে দিতে পারি, হতেই পারে আমার কাশি পেতে পারে, বা আমি মাথা চুলকাতে পারি, এগুলো ভীষণ নর্মাল। এখন কোনো অসুবিধা নেই, আমার যদি কাশিও পায় কেসে সরি বলে আমি শুরু করতে পারি, মাফ করবো বলে আমি শুরু করতে পারি। আগে সেটা হতো না। আগে আমি এখন অন এয়ার কফিও খেতে পারি, আমি এখন অন এয়ার জলও খেতে পারি, এটা করা যায়। এখন এগুলো খুব নর্মাল হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম নর্মাল হয়ে গেছে এটাও যে আমি যদি একটা ভুল কিছু বলি, বা আমার যদি নাক চুলকায়, বা আমি যদি কুসুম কিসের কুসুম এরকম বলি, এটা আমাকে ভাইরাল করতেই হবে, কিচ্ছু করে না। এটা একটা খুব বড় কথা, ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল শব্দটা হচ্ছে ডিজিটাল জার্নালিজমের এখন কিওয়ার্ড বললাম, ডিজিটাল জার্নালিজমের এখন কিওয়ার্ড হচ্ছে ভাইরাল। আমি যত ভাইরাল হতে পারবো আমার তত ভিউয়ার বাড়বে। আমি আজকাল কি বলবো, আমি এক দুজন আছে নিউজ প্রেজেন্টার যারা তাদের ব্যক্তি জীবনে কি হচ্ছে সেটার জন্য ভাইরাল হতে হতে তার ভিউ বেড়ে গেল, তাকে আগে কেউ চিনল না, সেরকম না। সেটা হতে হতে তার ব্যক্তি জীবনের কি ওঠাপড়া, কি টানাপোড়েন, কি বিচ্ছেদ, সেটা করতে করতে তার সাংবাদিক সত্তাটা সামনে এলো যে আসলে সে সাংবাদিক, তারপর তার ভিউজ তার বাড়তে থাকে। কোন দিক থেকে এলো, আমি সাংবাদিক হিসেবে আমার ভিউজ বাড়লো না, আমার ব্যক্তি জীবনে কেচ্ছা সামনে এলো, লোকে সার্চ করা স্টার্ট করলো যে কে 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 ব্যক্তিটা কে কে ব্যক্তিটা, ও আচ্ছা ও তাহলে চলো একটু ফলো করি, একটু দেখি কি ওর জীবনে আর কোনো মেয়ে আছে কিনা, ওর জীবনে আর কোনো ছেলে আছে কিনা, দেখতে দেখতে তার ভিউজ বাড়লো। এইভাবে ডিজিটালি এঙ্গেজ হতে হতে একজন সাংবাদিক তার ভিউজ বাড়াচ্ছে। এইবার যেই দেখছে সাংবাদিক তার ভিউজ বাড়লো, তখন সে ব্লগ করতে শুরু করে যে আমার ভিউজ বাড়ছে, এবার তোমার ব্লগ করলে আমার আরও বাড়বে। এই যে ভাইরাল হওয়া, আমার নামটা ভাইরাল হলো, আমার ব্যক্তি জীবনটা ভাইরাল হলো, ভাইরাল হওয়া আমি তার থেকে ডিভিডেন্ড তুলতে পারি। এবং ঠিক উল্টো পারে বসে থাকা আমি চাই না, আমি কোনোদিন চাইবো না যে আমার ব্যক্তি জীবন, আমার পেশাগত জীবন সেটা ভাইরাল হোক। আমি ভাইরাল করবো না, আমি তার ভাইরাল করছি কি আমি নিজেকে দেখছি। আমরা নিউজ চ্যানেলে হোক, ডিজিটাল প্ল্যাটফর্মে হোক, আমরা প্রিন্ট মিডিয়ায় হোক, আমরা প্রত্যেকেই প্রোডাক্ট। আমার চ্যানেল, আমার কোম্পানি, আমি যদি কোনো লিখি, সেই লেখাটা পাবলিশ করে সে রেমুনারেশন আর্ন করবে, সুতরাং আমার লেখাটা প্রোডাক্ট, সুতরাং আমি প্রোডাক্ট। আমি যে খবর প্রেজেন্ট করছি, আমি যে রিপোর্টিংটা করছি, সেটা আমার চ্যানেলকে প্রচার এবং প্রসার দিচ্ছে, তার রেমুনারেশন আর্ন হচ্ছে, তার আমি আমার চ্যানেলের কাছে পণ্য। আমরা প্রত্যেকেই যারা চাকরিজীবী, যেই সেক্টরেই আছি না কেন, তারা প্রত্যেকেই পণ্য, তারা প্রত্যেকেই কমোডিটি, তাদেরকে সামনে রেখেই টাকা আর্ন হচ্ছে। কিন্তু তার এই নয় যে আমি ভাইরাল হব, আমি এমন কিছু জেস্চার করবো, আমি প্রচণ্ড ওই প্রান্ত থেকে এই প্রান্তে লাফিয়ে এসে বলে একটা এই দেখুন, চিৎকার করে পাবলিক করে। আমার কেন প্রয়োজন পড়বে চেঁচিয়ে সাংবাদিকতা করার? কেন প্রয়োজন? হ্যাঁ, আমি সুমন বলছি যে হ্যাঁ, ওটা খুব চেয়েছিয়ে বলে সুমন দে না আমি সুমন বলছি বলে একটা হয় না, এটি কেন আমি সুমন বলছি না, যত ঘন্টাখানেক ওটা আগে ছিল, আবার শুনতে একটা ঘন্টাখানেক সঙ্গে সুমন ইজ আ ব্র্যান্ড না। সুমন দেখে কোনোদিন চিৎকার করতে কেউ দেখবে না। চুক্তি দরকে তো অন্যরা চিৎকার করে, তিনি তা ওটাই বলছিলাম, চিৎকার করে। একই শব্দ সুমনদা বলছে, ময়ূরঞ্জন বলছে, বিষয় একই, সরকারকে ঠুকছে, ময়ূর একটা প্রকার ঠুকছে, সুমনদা হেসে মিশিয়ে গেছে, কোনো তৃণমূলের প্রতিনিধিকে ঠুকছে। কারেক্ট, সুমনদে কোনোদিন করে। শীতকাল একদম এমার্জি। হ্যাঁ হ্যাঁ,
এবার বিষয়টা কি হয় বলুন তো, ধরুন আপনি একজনের নাম বলছেন, আমি আরেকজনের নাম বলবো, এরকম গোটা ফ্যাটার্নিটিকে আমাদের শুনতে হয়, হ্যাঁ তোমরা তো চিৎকার করে হ্যাঁ হাত পা ছড়ে খবর করো। আমি কেন করবো বলুন তো? আমার কি দরকার? মানে আমি নিজেকে কার্টুন কেন করবো? তাতে আমার কি হবে? যাতা বলে। আজকে আমি একটা পোর্শনের মানুষের কাছে দারুণ খুব প্লিজড হব যে তারা আমাকে হেভি পিঠ চাপড়ে বলবে, হ্যাঁ তুমি দারুণ করেছো, হ্যাঁ তুমি যে কিসের কুসুমটা বলেছো না হেভি, কিন্তু তাতে আমার লাভ নেই, তাতে আমার কি হবে? ভিউজ বাড়ে। কিন্তু আমি সাংবাদিক রুমেরা, আমি সাংবাদিকতা করব যত বছরই হোক, কিন্তু তারপরও আমি আসলে সাংবাদিক কখনো এক্স হয় না, এটা হচ্ছে বড় বড় বিষয়। একজন সেনাকর্তা প্রাক্তন সেনাকর্তা হয়, কিন্তু একজন সাংবাদিক কখনো প্রাক্তন সাংবাদিক হয় না, কোনো দিন হয় না। তার গুরুত্ব মানে সাংবাদিক বিভিন্ন কর্পোরেট সাংবাদিকতার যে সেক্টরগুলোর মধ্যে দিয়ে আমরা এখন যাই সেগুলো তো সবটাই কর্পোরেট হয়ে গেছে, প্রিন্ট হোক ইলেকট্রনিক হোক। তো বিষয়টা হচ্ছে যে এই কর্পোরেট সেক্টরটা আর বিভিন্ন অন্য কর্পোরেট সেক্টরটা এটা কিন্তু ডিফারেন্ট। সেখানে আপনি যত বয়স বাড়বে আপনার, তত আপনার তারা ধরে নেবে যে আপনি আপনার কর্মক্ষমতা হারাচ্ছেন। যে যত বয়স হয়, যে আপনার বয়স 50 হয়ে গেছে, তাহলে এবার একে সরিয়ে দেওয়া হয়, এই কাজগুলো তাকে আর দেওয়া যাবে না। ধরে নিলাম আমি আইটিএলসদের ক্ষেত্রে কোডিংয়ে আর তার মাথা চলবে না, আমি একটু তাকে সরিয়ে রাখি, তাকে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দিচ্ছি। যত বয়স বাড়বে অন্য অন্য সেক্টরে ধরে নেওয়া হয়, তার কর্মক্ষমতা হ্রাস পাবে, তার ফিজিক্যাল অ্যাবিলিটি হ্রাস পাবে। একমাত্র সাংবাদিকতা আরও যেগুলো ক্রিয়েটিভ ফিল্ড, একমাত্র কেন বলছি সাংবাদিকতা, যেগুলো ক্রিয়েটিভ ফিল্ড, সেখানে আপনার যত বয়স বাড়বে তত আপনার দাম বাড়বে। কারণ যত আপনার অভিজ্ঞতা তত আপনার মানে আপনার গ্রহণযোগ্য। আমার যত অভিজ্ঞতা বাড়বে আমার তত অন্য অন্য পার্সপেক্টিভ করবে। সুতরাং একজন সাংবাদিক কখনো প্রাক্তন হয় না, কখনো উনি এক্স জার্নালিস্ট, কখনো আমরা বলি না। যারা এক্স মানে যারা আক্ষরিক অর্থে এক্স, যে আগে আনন্দবাজারে ছিলেন বা আগে দূরদর্শনে ছিলেন, তারা যখন এখন কোনো পলিটিক্যাল কোনো প্রোগ্রামে আসেন বসেন, তাদের মতামত যখন আমরা নিই তখন আমরা তাদের কি বলি? বর্ষীয়ান সাংবাদিক। কোনোদিন আমরা কিন্তু বলি না প্রাক্তন সাংবাদিক, বা আমরা বলতে পারি বরঞ্চ রাজনৈতিক বিশ্লেষক, পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষক, বর্ষীয়ান সাংবাদিক। ধরুন আমি একজন সাংবাদিক, কিন্তু আমি পলিটিক্যাল কথাই ওখানে বলবো, কিন্তু আমি চাই না আমার নামের পাশে রাজনৈতিক বিশ্লেষক শব্দটা লাগবে, কারণ আমি সেফ সাইডে থাকতে চাই। এটা ভাবো, এটা হতেই পারে, কারণ যিনি পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে আসলে কথা বলছেন, আপনারা খেয়াল করে দেখবেন তিনি অবশ্যই কোনো না কোনো একটি এসেই কথা বলছেন, মানে কোনো একটা পন্থী হয়েই কিন্তু তিনি তার অ্যানালিসিসটা রাখছেন। এটা কিন্তু নয় যে তিনি একদম নিউট্রাল একটা কথা বলছেন, না, তারা কিন্তু কোনো না কোনো পন্থী, অধ্যাপক, আইনজীবী, সাংবাদিক, আমি তিনটেই বলছি, যাদের নামের পাশে কোনো পলিটিক্যাল পরিচয় আমরা লিখি না, কিন্তু তারা কিন্তু আসলে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির ধ্বজাটা ধরেই আসছে। কিন্তু যখন কোনো একজন সাংবাদিক বলছেন যে আমার পরিচয়টা লিখবেন বর্ষীয়ান সাংবাদিক, তখন বিষয়টা কিন্তু আলাদা। তখন বিষয়টা হচ্ছে যে তিনি চান না যে আমার কোনো পলিটিক্যাল কোনো অ্যাকনলেজমেন্ট থাকুক, আমার কোনো পলিটিক্যাল কোনো পরিচয় নিয়ে আমি আসি, তাই না? একজন সাংবাদিক কখনো প্রাপ্ত। এবার যত বয়স বাড়ে তার গুরুত্ব বাড়ে। এবার এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে কি হয়, সদ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম আসছে, কাজ শুরু হয়ে গিয়েছে, এটা হচ্ছে এনডিটিভি চ্যানেল আসবে হয়তো পরে, জানি না, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম আসছে। এবার এই ডিজিটাল প্ল্যাটফর্মে সবার আগে কী দরকার? একটা ডিজিটাল প্ল্যাটফর্ম নতুন দারুণ আসছে, কী দরকার? ডিজিটাল জার্নালিজমে তো 4টে ব্লগার দিয়েই তো ডিজিটাল জার্নালিজম হয়ে যাবে, কিন্তু না, অত হবে না। ডিজিটাল জার্নালিজমের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ইয়াং ব্লাড, জেন জি নয়, জেন অ্যালফা। জেন এক্স ওয়াই তো হয়ে গেছে, পুরনো, অবসলেট হয়ে গেছে। জেন জিও এখন আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে, এখন হচ্ছে জেন অ্যালফা, তারপরে আসবে জেন বিটা, জেনারেশন অ্যালফা, জেনারেশন বিটা। এদের দিয়ে যারা পুঙ্খানুপুঙ্খভাবে ডিজিটাল ব্যাপারটা গুলে খাওয়া, যারা এই টেকনিক্যালিটিসগুলোই জানে, কিন্তু শুধু কি তাদের দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম চলবে? তাহলে কী দরকার? এক্সপিরিয়েন্স দরকার।
এবার এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের এক্সপিরিয়েন্স তো ডিজিটাল জার্নালিজমে নেই, তারা হয় কেউ প্রিন্টেড, তারা হয় কেউ ইলেকট্রনিক মিডিয়া। এবার তাদের যে তাদের অভিজ্ঞতাটা, তারা কিসের ভিত্তিতে অভিজ্ঞতা দেয়, যে সাংবাদিকতায় কি করণীয় নয়, এডিটোরিয়াল তারা গাইড করতে পারবে সেই প্ল্যাটফর্মকে। এডিটোরিয়াল একদিকে ইয়াং ব্লাড, আরেকদিকে এক্সপিরিয়েন্সড লোকজন, তাদের দুজনের মিশনে একটা সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হওয়ার জন্য ভীষণ ভীষণ দরকার হচ্ছে এক্সপিরিয়েন্স। যে আমি তো জানি না যে আমি আজকে চোখের সামনে আমি একটা কোনো সভা টভায় গেলাম, আমি আজকে চোখের সামনে দেখতে পেলাম মিঠুন চক্রবর্তী, তার পাশেই বসে আছেন শুভেন্দু অধিকারী, তার পাশেই বসে আছেন লকেট চট্টোপাধ্যায়, তার পাশেই বসে আছেন অগ্নিবীর চক্রবর্তী। কার কি ডেজিগনেশন? শুভেন্দু অধিকারী কি? সবাই বিজেপি নেতা জানে। একজন ব্লগার সেটা এটা জেনেই গেছে এটা বিজেপির সভা, এবং সেখানে সবাই বিজেপি নেতা। কিন্তু বিজেপি নেতার পরেও যে পরিচয়গুলো তাদের আছে, কেউ সাংসদ, কেউ বিধায়ক, কেউ বিরোধী দল নেতা, কেউ আহ্বায়ক, এই পরিচয়গুলো না জেনে যদি কেউ যায়, সে যে ব্লগার, সে জানে বিজেপি নেতা, তাই সে চলে গেছে। কিন্তু সে তো সাংবাদিক নয়, তাই সে এই পরিচয়গুলো জানে। তাই জন্য দরকার হচ্ছে এক্সপিরিয়েন্স, যে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি টেকনিক্যালি সব জানি, আমি ভিডিও দারুণ করতে পারবো, লাইভ দারুণ করতে পারবো, কথা ভালো বলতে পারি, কিন্তু আমার অভিজ্ঞতা নেই। এই অভিজ্ঞতাটার জন্য দরকার কিছু অভিজ্ঞ মানুষের সাহায্য, এবং একঝাঁক ইয়াং জেনারেশনের ছেলেপিলে যারা এই টেকনিক্যালিটিস জানে, যারা ডিজিটাল প্ল্যাটফর্মকে তুলে নিয়েছে, কোনোটা ছাড়া হবে। এই ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল সাংবাদিকতা যদি আগামী ভবিষ্যৎ হয়, তাহলে সবার আগে যেটা দরকার, নিজেকে পূর্ণাঙ্গ সাংবাদিক, না হলে ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো যৌক্তিকতা নেই। এইখানে আমার মনে হয় যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম সেগুলো সবটাই হয়ে গেছে, তবু আমি একবার পড়ে দিচ্ছি। সুবিধা হচ্ছে অল্প খরচে সাংবাদিকতা সম্ভব, তরুণদের কাছে জনপ্রিয়, নাগরিক সাংবাদিকতার সুযোগ সৃষ্টি হয়, বিকল্প মিডিয়া হিসেবে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্ম। চ্যালেঞ্জ কোনগুলো? ভুয়ো সংবাদ বা ফেক নিউজ ছড়ানোর আশঙ্কা বেশি, সোশ্যাল মিডিয়া নির্ভরতা, প্রত্যেক মানুষ এখন সোশ্যাল মিডিয়া নির্ভর করে রয়েছে। আমি অফিস থেকে বাড়ি ফেরার সময়, আমি যদি একজন সাধারণ মানুষ হয়ে, একটা সাধারণ চাকরিজীবী মানুষ, আমি তো আর বাড়িতে মানে একটা বড় ঘটনা ঘটছে আমি তো জানতে পারছি না, আমি তো টিভি দেখতে পাচ্ছি না, তখন আমাকে নির্ভর করতে হচ্ছে ইউটিউবের উপর, তখন আমাকে নির্ভর করতে হচ্ছে ফেসবুকের উপর, সেখানে আমি খবর পাচ্ছি। হ্যাঁ, সাংবাদিকদের তথ্য সুরক্ষা ঝুঁকিতে পড়ে। আমি একটা খবর সেটা আমি একটা সূত্র মারফত পাচ্ছি, আমি চ্যানেলে না সূত্র মারফত বলে আমি চালাতে পারি, আমি প্রিন্টে লিখতে পারি, অমুক সূত্রের খবর, পুলিশ সূত্রের খবর, আইনজীবী মহলের খবর, আমি এগুলো লিখতে পারি, চিকিৎসক মহলের খবর। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে না সূত্র ওভাবে বললে হয় না, তখনই মানুষ এসে গাল পায়। কি আপনি যখন করছেন, আপনি কংক্রিট ধারণা, আপনি একদম নেম ড্রপ করে, যেটা প্রিন্ট আর ইলেকট্রনিকের সুযোগ থাকে, ডিজিটাল মিডিয়া থেকে মোর কানেক্টিং, এখানে আমি সূত্র বলে কিছু করতে পারবো না। আমাকে কংক্রিট ধারণা দিতে হবে যে হ্যাঁ, আমি এই মন্তব্যটা, আমি এই তথ্যটা এখান থেকে পেয়েছি, আমাকে তথ্যের উল্লেখ করে দিতে হবে। দেখবেন আপনারা ডিজিটাল মিডিয়া অনেক ভিডিও, অনেক লেখা এরকম পোস্ট হওয়ার পর তলায় লেখা থাকে তথ্যসূত্র নামটা উল্লেখ করা। ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের সূত্রটা দেওয়াটা ভীষণ দরকার। আমি গোল করে চিকিৎসক মহল, আইনজীবী মহল, পুলিশ সূত্র এগুলো আমি বলতে পারি, আমাকে আরও অ্যাকিউরেট হতে হবে, আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য একদম স্পেসিফিক যেটা। আচ্ছা, মনিটাইজেশনের সমস্যা, নিউজ পোর্টাল বিভিন্ন মানে মনিটাইজেশনের সমস্যা হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, এটা একটা বড় পয়েন্ট, যে আমি একটা চ্যানেল শুরু করলাম, আমার কাছে যেই পুঁজি ছিল সেই পুঁজি দিয়ে আমি জিনিসপত্র কিনে নিয়েছি, এবার এটাকে আমাকে এগোনোর জন্য আমার যেটা দরকার, এটাকে বুস্ট করা, আমাকে এটাকে মনিটাইজ করা, তার জন্য আমার টাকা থাকে না, অনেক সময় নাও থাকতে পারে, তার জন্য আমাকে একটা ফিনান্সিয়াল সাপোর্ট কার থেকে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় কোনো পলিটিক্যাল পার্টি, কোনো দাদা, যারা মনে করবে আচ্ছা তুই করছিস, চল আমি তোকে টাকা দিচ্ছি। খুব স্বাভাবিকভাবেই আমাকে যদি একজন গেরুয়া শিবিরের কোনো দাদা টাকা দেয়, তাহলে আমাকে তার দেশে খবর করতে হবে। আমাকে যদি একটা নীল সাদা ব্রিগেডের কেউ টাকা দেয়,
তাহলে আমাকে সেই বুঝে করতে হবে, আমাকে যদি লাল ব্রিগেডের কেউ টাকা দেয় আমাকে সেই বুঝে করতে হবে, পাতি কথা, কিছু করার নেই। আমার তো টাকাটা দরকার, আমার তো আমার চ্যানেলটাকে চালানোর জন্য টাকাটা দরকার। হ্যাঁ আমি দিচ্ছি 5 মিনিট। হ্যালো হ্যাঁ আচ্ছা আচ্ছা দিচ্ছি না, 5টা মিনিট দাও। তো মনিটাইজেশনের সমস্যাটা একটা বড় ব্যাপার এবং সেই কারণে অনেকে পিছিয়ে আসে, অনেকে আর এগোতে পারে। এবার এই উদাহরণগুলো এখানে আমি দিয়েছি, নিউজ পোর্টাল কোনগুলো আমার খুব ভালো লাগে। দ্য ওয়্যার, স্ক্রল, বিবিসি বাংলা, দ্য ডেইলি স্টার, এগুলো খুব সুন্দর পোর্টাল। ইউটিউব চ্যানেল রয়েছে ধ্রুব রাঠি, দ্য প্রিন্ট আমার ভীষণ পছন্দের, ভীষণ তথ্য সম্বলিত এবং কোনো বায়াসনেস থাকে না। মানে একটা জিনিস যেটা সব দিক, কালো দিক, সাদা দিক, ডান দিক, বাঁ দিক সব তুলে ধরে, আমার খুব ভালো লাগে। যদি মনিটাইজেশন যদি না করা হয়, যদি না করি, আমি একটা চ্যানেল করলাম, মনিটাইজেশন নেই, আমার এঙ্গেজমেন্টও নেই। আমার এঙ্গেজমেন্ট এটা টুল, আমার চ্যানেল, সেই চ্যানেল যদি আমি বুস্ট করি, সেই চ্যানেলকে যদি আমি টাকা দিয়ে বুস্ট করি, তাহলেই সেটা মানুষের কাছে যাবে। মানে আমি এটা বুস্ট করলাম, মানে এটা সারফেসড হচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে। আবার মানুষ যখন আমার এই চ্যানেলটা দেখছে, মানে আমি মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে দিলাম, মানুষ যখন এই চ্যানেলটা দেখছে, আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আমার টাকা দিচ্ছে। আমি টাকা দিয়ে চ্যানেলকে বুস্ট করছি, মানে আমি একটা ব্যাকআপ নিচ্ছি, কেউ আমাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, আমার একটা ফিনান্সিয়াল জোগাড় করে আমি টাকা দিয়ে সেটাকে সাপোর্ট দিচ্ছি। আমার তার জন্য সেই চ্যানেল চালানোর জন্য আমার যা কিছু দরকার, একটা দারুণ ক্যামেরা, আমি মোবাইল ক্যামেরাতে চালাতে পারি, তার ওই ঝিরঝিরে ছবি হবে, তার ছবিটি ওরকম ক্ল্যারিটি থাকবে না। আমি একটা ভালো ক্যামেরা কিনতে গেলে আমার তো পুঁজি দরকার, সেই পুঁজিটা আমাকে দিচ্ছে কেউ একজন, যে দিচ্ছে। জেনারেলি ইলেকট্রনিক মিডিয়ায় ব্যবসায়ী ধরা যায়, কিন্তু ডিজিটাল মিডিয়ায় কোনো ব্যবসায়ী ধরা যায় না, ব্যবসায়ী কেউ দেয় না। আর যদি কেউ দেয়ও যে আমি ব্যবসা করি, তার একটা পলিটিক্যাল পরিচয় থাকেই, সেই জন্যই সে টাকাটা দিতে পারে। আদারওয়াইজ কোনো ব্যবসায়ী কোনো একটা নিউ কামার যে একটা পোর্টাল খুলছে, যে একটা ইউটিউব চ্যানেল খুলছে, কেন দেবে না? কী কারণে দেবে? সে তখনই দেবে যখন তার প্রচার, তার প্রসার তার মাধ্যমে সে করতে পারে। আমার চ্যানেলে আমি অর্গানিকভাবে 1000 ফলোয়ার পেয়েছি, 1000 সাবস্ক্রাইবার পেয়েছি, আমি দারুণ দারুণ ভিডিও করি, কিন্তু করি কি একটা ওপোর ক্যামেরা, করি কি একটা ভিভোর ক্যামেরা, এরকম। সেখানে যা যেটুকু ভালো পিকচার কোয়ালিটি তাতেই আমি করছি, কিন্তু আমার কাছে একটা আইফোন নেই, আমার কাছে একটা দুর্দান্ত ডিএসএলআর নেই, যাতে আমি দারুণ শ্যুট করতে পারি, নেই। এটার জন্য আমার কী দরকার? টাকা। আমার কাছে একটা দারুণ মাইক, এটার জন্য আমার কী দরকার? টাকা। তো এই টাকাটা আমার কাছে তো নেই, আমি অর্গানিকভাবে 1000 ফলোয়ার জোগাড় করে নিয়েছি। এই টাকাটা আমাকে কে দেবে? দেবে একজন যাকে আমার খুঁজতে হবে, সেই ফিনান্সার আমি জোগাড় করে না। বেশিরভাগ ক্ষেত্রে তিনি কোনো পলিটিক্যালি অ্যাক্লেমড কেউ হন, তিনি আমাকে টাকা দিচ্ছেন যে নিয়ে তোকে 1 লাখ টাকা দিলাম, চ্যানেল সাজা। আমি সুন্দর সেট আপ করলাম, এই যে ক্রোমা সেট আপ করলাম, সেখানে বসে আমি দারুণ আমি ভিডিও এডিটার রাখলাম, আমি ক্যামেরার একজন রাখলাম, আমার তো পুঁজি লাগছে, তাদেরকে আমার টাকা দিতে হবে। ঘটনা হচ্ছে আমি যদি এখন মোটিভেশন করলাম, তো টাকাটা তো ঢুকে থাকে, আমি যখনই করব তখন তো পাচ্ছি না। কি চাই বুঝলাম না। মনিটাইজেশনটা যদি আমি মনিটাইজেশনের জায়গায় যেতে হলেই তো আমি একটা মনিটাইজেশনের জায়গাটা আমি যাবো কি? দুটো পথ, একটা অর্গানিক ওয়েতে আর একটা এইভাবে বুস্ট। আমি যদি অর্গানিক ওয়েতে যাই মনিটাইজেশনের জায়গায়, আমি একটা ওপোর ক্যামেরা দিয়ে, একটা ভিভো ক্যামেরা শ্যুট করে মনিটাইজেশনের জায়গায় যেতে পারবো না তো দ্রুত। আমার 1 বছর লেগে যাবে হয়তো 2000 সাবস্ক্রাইবার হতে, আমি যদি সেরকম কিছু না করি। আর একটা পন্থা আছে, আমাকে এমন কিছু করতে হবে যেটা ভাইরাল কন্টেন্ট, এমন কিছু করতে হবে যেটা কারোর গোপন কিছু, এমন কিছু করতে হবে যে জিনিসটা দেখানো যায় না, যেটা বাদ হয়, লোকে দেখবে হচ্ছে গালাগাল করবে, তখন লোকে ওটা সাবস্ক্রাইবার পাবে। বোঝাতে পারছি? আমাকে অর্গানিক ওয়েতে যদি যেতে হয়, আমি মনিটাইজেশন করলাম না, আমি সৎ পথে থেকে, আমি সবাই সৎ পথে থেকেই করার চেষ্টা করি, কিন্তু অর্গানিক ওয়েতে করলাম, হবে না। আমি যদি বুস্ট না করি তাহলে আমার অডিয়েন্সের কাছে পৌঁছবে না, পৌঁছবেই না। এবার যখন সেটা করতে হবে তখন সেই একজন দাদাদির থেকে টাকা দিতে হবে। এবার যখন অডিয়েন্সের কাছে পৌঁছলো, তখন অটোমেটিক তাদের এঙ্গেজমেন্টে আমার কাছে আমার ভিডিওটার মনিটাইজেশন শুরু হবে, এবং মনিটাইজেশন শুরু হওয়ার
শুরুতেই তো আর $100 নয়, $0.5। মনিটাইজেশন যখন করা হচ্ছে তারপরে যেটা দেখা যাচ্ছে অনেক চ্যানেলগুলো পেজগুলো বসে যাচ্ছে, অনেক খবরের রিপোর্ট করে যাচ্ছে, হ্যাঁ, তখন ওটা হচ্ছে। তাই আমি যদি চ্যানেলটা আমার যখন বর্তমানে আমি যেটা চালাচ্ছি সেটা 18,000 প্লাস কিন্তু 22 করে গেল। তো এতদিন পর্যন্ত আপনার কোনো কারোর থেকে টাকা পয়সা নেওয়া কিছু নেই, কিছু নেই, কোনো বুস্ট করেন, কিছু করে। ওয়েল অ্যান্ড খুব ভালো। তারপর তো আমি এটা মনিটাইজেশন করতে চাইছি, আমি যেদিকেই করবো আমি তখন তো অবশ্যই না। যখন মনিটাইজেশন করবেন, অফকোর্স আপনি এখন আপনার ভিডিও থেকে টাকা পান, হ্যাঁ, আপনার ভিডিওগুলো থেকে আপনি টাকা পান। টাকা মানে এখন তো কিছু করিনি, আমি তো সেটা বুঝতে পারছি না। না বলুন, মনিটাইজেশন করেনি, ভিউজ কত, মানে হাইস্ট ভিউজ কত? ব্যাপারটা হচ্ছে কি উনি যে আমাদের যে ব্যাংক লিংক করতে হয় উনি ব্যাংক লিংকটা করেন। ব্যাংক লিংক করেনি। এবার আমার একটা কথা বলুন, এবার উনি বলতে চাইছেন যে ধরুন আমার ভবিষ্যতে ধরুন ব্যাংক লিংক আপনি করেন, 1K যখন হয়ে যাবে তখন যদি আমি ব্যাংক লিংকটা করি আমি তাহলে বলছি, পুরোনোগুলো ধরুন ব্যাংক লিংক আপনি করেন, আপনার কোনো ভিডিওর 100K এর উপর ভিউজ গেছে, গেছে, সেই 100K এর উপর ভিউজ যাওয়া ভিডিওটার জন্য আপনার তো মেল আইডিতে কোনো মেল আসেনি যে আপনার এই ভিডিও কিন্তু মনিটাইজেশনের জন্য উপযুক্ত, আপনি মনিটাইজ করবেন, এরকম কোনো মেল এসেছে যে আপনার এই ভিডিওর জন্য আপনার টাকা ঢুকবে $0.5 এরকম? এরকম দেখা গেছে। হ্যাঁ, আপনার তখন ব্যাংকটা লিঙ্ক করতে হবে, আপনি তো টাকাটা পাবেন। তাহলে আপনার তো অর্গানিক পেতে হচ্ছে, আপনাকে তো বুস্ট করতে হয়। যদি কোনো ভিডিওর মনিটাইজেশনটা অন না করেন, হ্যাঁ, তাহলে তো কোম্পানির অ্যাড চলবে না। কোম্পানির অ্যাড চলবে না, একদম মনিটাইজেশন তো অন করতে হবে। এই যে ধরুন আপনার এই যে আপনি বলছেন কোনো ভিডিও 100K এর উপরে গেছে, আপনি অফকোর্স মানে $0.2 হলেও পাবেন। না পাবেন না, কিন্তু অনই করেন। সেটাই বলছি, তো আপনার যদি মনিটাইজেশনটা অন না থাকে তাহলে আপনি পাবেন না। মনিটাইজেশন অন থাকলে আপনার এই 100K আপনি বলছেন যখন, এটা দারুণ, শুধুমাত্র 100K নয়, আপনার যদি মোটামুটি ধরুন আপনার 50K ভিউজ, একটা ভিডিও 50K ভিউজ হয়েছে, আপনাকে তখনই মেসেজ করতে থাকবে ইউটিউব অথরিটি যে আপনার এই ভিডিও কিন্তু মনিটাইজেশন পাওয়ার যোগ্য। তখন আপনাকে ওখানে লেখা আপনাকে দেবে যে আপনি মনিটাইজেশন অন করুন। যেই মুহূর্তে আপনি মনিটাইজেশনটা অন রাখবেন, ধরুন আপনার একটা ভিডিও 5K ভিউজ, সেটা আপনার তো টাকা পাওয়ার কথা না, কিন্তু আপনি যদি সেটিংসে মনিটাইজেশনটা অন রাখেন তাহলে হবে কি আপনার ওটা অ্যাড দেখবেন। আমরা অনেক ভিডিও এরকম দেখি 2 মিনিট চলার পরে অ্যাড ঢুকতে থাকে, কিন্তু সেই ভিডিওর ভিউজ নেই বেশি, কিন্তু অ্যাড ঢুকতে থাকে, কারণ ওটা সেটিংস থেকে অন করা। আর আপনার যদি ইটসেলফ কোনো ভিডিও 100K পেরিয়ে গিয়ে থাকে তাহলে ইট ইজ অর্গানিক ওয়ে, মানে আপনার অন্য কিছু করতে হবে না। আপনি আমি এটা ভাবছিলাম যে আমি যেদিনকে মনিটাইজেশনটা করবো, হ্যাঁ, সেদিনকে হয়তো মানে এটা সব পাবো। ঠিক আছে না, ওরকম হবে না, কিন্তু না, ভুল ধারণা। আপনি যখন একটা স্বাধীন ইউটিউব চ্যানেল করছেন, হ্যাঁ আপনি যখন আপনি যখন একটা স্বাধীন ইউটিউব চ্যানেল করছেন, আপনার দুকে মানে 2000 ফলোয়ার থাক না, কিন্তু আপনাকে মনিটাইজেশনটা অন রাখতে হবে। এরকমও অনেক জায়গায় আছে যে হয়তো তার সাবস্ক্রাইবার 5K, সে হয়তো 20-25টা ভিডিও করেছে, তাহলে একটা ভিডিওই হয়তো 100K হয়ে গেছে, ওই একটা ভিডিও থেকে সে ডিভিডেন্ড পাবে, কিন্তু তার হয়তো সাবস্ক্রাইবার 5K। এটা কিন্তু আপনার কত সাবস্ক্রাইবার চ্যানেলে সেটা দেখে হয় না, এটা কিন্তু হয় ইন্ডিভিজুয়াল কন্টেন্টের বেসিসে। আপনার কোনো ভিডিওতে হয়তো 100 ভিউজ, আর একটা ভিডিও এমন ভালো কিছু হয়েছে সেটা আপনার 100K হয়ে গেছে। আপনার হয়তো 20টা ভিডিও আর 100K হয়েছে, সেটা থেকে তো আপনি অবশ্যই ডিভিডেন্ড পাবেন। এই জন্য সবসময় মনিটাইজেশন অন করে রাখতে হয়। আর এখনকার দিনে একজন কি যেন ওনাদের বলে কি ডিজিটাল ডেভেলপার বা ডিজিটাল মানে সোশ্যাল এরকম কিছু একজন, তার থেকে পরামর্শ নিয়ে যে আমার মানে এইটা মানে আমার খুব পরিচিত যারা আপনারা, হ্যাঁ না সেটা তো অ্যানালিস্ট, সেটা নয় যে আমার, হ্যাঁ না মিডিয়া হ্যান্ডলারও নয়, মানে আমি বলছি যে আমার প্রত্যেক 1 মাস অন্তর অন্তর আমার পুরো জিনিসটা তার কাছে দেওয়া থাকবে, এবং সে মানে কোথায় কোন জিনিসটার টাকাটা আমার ঢুকতে পারে, কোনটা হতে পারে, এইগুলো সে একজন এক্সপার্ট, হ্যাঁ কিছু একটা ডেভেলপার এদেরকে বলে। এটা অনেকে করাতে এই সুবিধাটা হচ্ছে যে আমার যখন একটা চ্যানেলে হয়তো অন্য কোনো ভিডিওতে
5-6 হাজার ভিউ, একটাতে 100,000 ভিউ, 100K ভিউ, তখন অটোমেটিক আমার তরফ থেকে এটা ইউটিউবকে জানানো যে দেখুন আমার কিন্তু একটা কন্টেন্টের এরকম ভিউ, বাকিগুলোকেও আর কি মানে ভেরিফাই মানে কন্টেন্টের দিক থেকে ভেরিফাই করে সেগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়া, যে এগুলোরও ভিউজ ইউটিউব অটোমেটিক বাড়াতে পারে। এগুলোর মানে প্রচুর অঙ্ক কষা একদম উচিত, এবং সেটা প্রত্যেক মাসে একবার করে। আমার খুব পরিচিত আমার প্রাক্তন সহকর্মী, আপনারা চিনবেন অনেকে, কুণাল বোস, এখন শুধুই ইউটিউব, আগে জার্নালিস্ট ছিলেন, এখন শুধুই ইউটিউবার। তার কন্টেন্ট যদি ফলো করেন, তিনি নেতাজিকে নিয়ে কন্টেন্ট করেন। হ্যাঁ, মডারেটর মানে হচ্ছে আমি এই যে কথা বলছি, একজন নিউজ প্রেজেন্টার, একজন মডারেটর, এক্সপার্ট ওদেরকে মডারেটরও বলে। সামথিং ডেভেলপমেন্ট, যে এই জিনিসটা ডেভেলপমেন্টের কাজটা করে, সামথিং ডেভেলপমেন্ট। মডারেটর হচ্ছে কোনো একটা শো, কোনো একটা টপিকের শো, 4জন বসে আছে বা আমি একা বসে আছি, এই শোটা আমি মডারেট করছি, আমি মডারেটর। হোস্ট, একদম ঠিক, হোস্ট। মডারেটর কিন্তু এটা নয়। তো এইটা আপনার, যেহেতু আপনি বলছেন এরকম আপনার ভিউজ আছে, আপনার অলওয়েজ এরকম একজনের কনসাল্ট করা উচিত। এটা করা আচ্ছা, কিছু জানতে এই প্রশ্নটা পরে ব্রেক এটা রেজিস্ট্রেশনের বুঝলে সনদা, এটার পরে ব্রেক চ্যানেল এমএসএমই রেজিস্ট্রেশন ছাড়া অন্য কিছু রেজিস্ট্রেশন করা প্রয়োজন আছে না। এমএসএমই তে চলবে? হ্যাঁ, একদম। অনেকে এমএসএমই না করে, আমি যে এই যে কুণাল বোসের কথা বললাম, কোনো রেজিস্ট্রেশন নেই তো, এমএসএমই কোনো রেজিস্ট্রেশন নেই তো, এমনিই চলছে অর্গানিক ওয়ে, কোনো রেজিস্ট্রেশন নেই। এবং আসলে কি বিষয়টা, হ্যাঁ, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং, হ্যাঁ, মানে কন্টেন্ট রাইট আপনি কি বলছেন, ডিজিটালি না ইলেকট্রনিক? ঠিক আছে, আমি এটা নিয়ে বিস্তারিত বলবো। আপনার প্রশ্নটা বলুন। এমএসএমই যথেষ্ট না। আচ্ছা, এটার উপরে এমএসএমই রেজিস্ট্রেশনের উপরে কি আই কার্ড তৈরি করা যেতে পারে? হ্যাঁ, সব নিউজ, এই যে ছোট ছোট সব পোর্টাল, সেগুলো তো তারা তো তাই করছে। আপনি এমএসএমই রেজিস্ট্রেশনের কথা বলছেন, অনেকে সেটা না করেই করছে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে যাতে কোনো লিগাল ব্যাটেলে যেতে না হয়, তাই জন্য আমার মিনিমাম যেটুকু করা দরকার করে রাখবো, বুঝলে? মানে আমি সেটা করে রাখবো, সেটা মানে এমএসএমই থাক, আমি আই কার্ড কেন করতে পারবো না? থাকতে লোগো, আই কার্ড, এনা তেনা সব তৈরি করে নিচ্ছে, আপনার তো মিনিমাম একটা রেজিস্ট্রেশন আছে। নাথিং, মানে এটার কোনো এটা আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমি বিশেষ করে 9-10 পড়ি, একটা মাসিক পত্রিকা বের করতে ঠিক করলো কয়েকজন, সেখানে আমি লেখালেখি করতাম বলে আমরা ডেকেছি। ওরা আমাকে তখন একটা কার্ড দিয়েছিল, প্রতিনিধি কাগজটার নাম বলে দিয়েছি, যুব সংবাদ মাসিক সংবাদ পত্রিকা প্রতিনিধি। মানে ওই কার্ডটা পেয়ে এত আনন্দ, আর ভাবলাম এই কার্ডটা বিরাট কিছু ব্যাপার। আর আমার ওপরে কি প্রেস লেখা ছিল? না, হ্যাঁ, প্রেস লেখা ছিল, আর প্রতিনিধি। এই কার্ডটা নিয়ে আমি দুর্গাপুজো কভারে, মানে প্রাচীন পারিবারিক দুর্গাপূজা, 501 টাকার প্রোডাক্ট, আমার রিলেটিভরাও আলোচনা করছে, এই কার্ডটা জানিস ও যেখানে সেখানে যেতে পারে, নেতা মন্ত্রী। এটাই তো বলছে যে তখন আরেক একটা পাইনি। এখন এই যে প্রেস কার্ড, সবাই প্রেস কার্ড করে নিতে পারে, যে প্রেস কার্ড করে আমি এক্ষুনি বসে প্রেস কার্ড বানিয়ে দিতে পারবো, ক্যানভাতে 4টে প্রেস কার্ড বানিয়ে দিতে পারবো, 4টে সংস্থা। গাড়ি তো, হ্যাঁ, কি সে কি করে? সে ইউটিউব করে, ইউটিউবে সে কি করে? এই সংবাদ মাধ্যম ওই সংবাদ মাধ্যমের থেকে ঝাপা ছবি নিয়ে ইউটিউব চালায়, এরকম কিছু করে, কিন্তু সেও বড় সাংবাদিক। একজন বিয়ে বাড়ি ফটো কভারের গাড়িতে আসার সময় একে করে টোটোতে প্রেস লেখা অসাধারণ। দিস ইজ দ্য কন্টেন্ট। টোটোতে প্রেস লেখা, হ্যাঁ, সেটা খবর হয়েছে। এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে খবর। যে টোটোতে, এটা আমরা কি ক্যাপশন করতে পারি? সাংবাদিকের টোটো কোম্পানি, আমরা বলি টোটো কোম্পানি করে বেড়াচ্ছে, টোটো কোম্পানি। হ্যাঁ, একজন বলছেন সাংবাদিক করতে, হ্যাঁ, আপনি এটা বলেন ওই রকম গাড়িতে লিখেছেন, হ্যাঁ, টোটো কোম্পানি। আমি বলছি যে টোটো যেখানে সেখানে, মানে কোনো অসুবিধা নেই, রিক্সাতেও প্রেস লিখে কেউ ঘুরতে পারে।
এখন হ্যাঁ এখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে লেখা বাকি আছে আর কি সেটা হলেই ষোলো কলা পূর্ণ। নাও তুমি ব্রেক নিয়ে ভাই বলেছিলে নাও, হ্যাঁ হ্যাঁ আমি একটা ফোন করে আসি। ঠিক আছে। আর এরপরে কন্টেন্ট রাইটিংটা ওটা একটা ভাইরাল একদম